স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা সবগুলো টপিকস নিয়ে তো একবারে কাজ করা পসিবল না, আমাদের তো হচ্ছে স্টেপ বাই স্টেপ এক একটা করে টপিক নিয়ে হচ্ছে আমরা সাধারণত কাজ করার চেষ্টা করব। একেবারে আমরা শুরুর দিকে যে টপিকগুলো হচ্ছে খুবই আমাদের জন্য জরুরি টপিক, এই টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেনগুলো এসেই থাকে। যেমন আপনারা জানেন যে পার্সেন্টেজ, লস প্রফিট, এভারেজ, স্পিড, এই অঙ্কগুলো মোটামুটিভাবে একেবারে পপুলার এবং স্বতঃসিদ্ধ প্রমাণিত যে এখান থেকে কোশ্চেন আপনার ম্যাক্সিমামে চলে আসে। এখন এই টপিকগুলোর মধ্যে একেবারে আমাদের জানা মতে খুব সহজ প্যাটার্নের চ্যাপ্টারটা হচ্ছে এভারেজ চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের যখন কাজ করতে হয় তখন আমরা তথাগতিত নিয়মে যখন ক্যালকুলেশনগুলো করতে যাই তখন অনেকের একটা ধারণা থাকে এখানে যে আমাদের এভারেজের অঙ্কগুলো করতে গেলে ছোটবেলায় যেভাবে আমরা করছি সলভ, ঠিক ওইভাবেই সলভগুলো মনে হয় করতে হবে, আদারওয়াইজ এভারেজের অঙ্কগুলো সলভ করার অন্য কোনো পদ্ধতি নাই। এই রকম আমাদের একটা মাথায় ধারণা কাজ করে যে এভারেজের অঙ্ক মানেই হচ্ছে ছোটবেলার পদ্ধতি। হ্যাঁ, ছোটবেলার পদ্ধতি ডেফিনেটলি লাগবে, কারণ ওটাই তো বেসিক। কিন্তু এই বেসিকের জিনিসগুলোর সঙ্গে যদি আরও অল্প কিছু ধারণা যদি আমরা অ্যাটাচমেন্টে যাইতে পারি তাহলে দেখা যায় যে পরীক্ষার হলে আমাদের ক্যালকুলেশনগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সেটা কেমন? তার আগে আমরা এভারেজের একটু বেসিক ধারণাটা নেওয়ার চেষ্টা করব, তারপর একটু করে গল্প শুনবো। সেই গল্পগুলোর আলোকে কিছু কোশ্চেন এখানে থাকবে। এই ধরেন হচ্ছে আমাদের এখানে কিছু কোশ্চেন আমরা নিয়ে চলে আসলাম। এই কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ কি করব, সলভ করার চেষ্টা করব। এই যে ধরেন এখানে 1 নাম্বার একটা কোশ্চেন দেখা যাচ্ছে। আগে আমরা কোশ্চেনের দিকে যাব না, আগে আমরা কি করব, আগে আমরা কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করি। চলেন। আচ্ছা, একেবারে শুরুতে যদি কথা বলা হয় তাহলে কোশ্চেনটা হচ্ছে এই এভারেজ বলতে আপনারা কি বুঝেন। দেখেন, সেই এভারেজ বলতে কি বুঝেন এইটার আগে আমাদের ছোট্ট একটা কথা, এভারেজ বলতে কি বোঝেন, এভারেজ বলতে কি বোঝেন। এই এভারেজে সিনোনিম শব্দ হিসেবে আমরা জানি আরেকটা শব্দ হইতে পারে মিন, বা আমাদের আরেকটা শব্দ হইতে পারে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, এই মিন বলা, অ্যারিথমেটিক মিন বলা, এভারেজ বলা, এগুলো মূলত হচ্ছে একই কথাই। এখন এই যে কোশ্চেনটা দেখেন, খুবই ছোট একটা কোশ্চেন, কিন্তু যে এভারেজ বলতে কি বোঝেন। আমরা অনেকে বলি যে এভারেজ বলতে গড় বুঝি। এখন যদি বলা হয় গড় বলতে কি বুঝেন, তখন আবার কি বলেন যে গড় বলতে তাহলে এভারেজ বুঝি। এইরকম বাংলা শুনতে চাই নাই, কিন্তু যে এভারেজের বাংলাটা কি, কোশ্চেনটা কিন্তু এটা ছিল না। কোশ্চেনটা ছিল যে এভারেজ বা গড় বলতে আপনি কি বোঝেন। দেখেন, অনেকে আমরা স্পেসিফিক ভাবে অ্যান্সারটা দিতে পারি না যে এভারেজ বা গড় বলতে আপনি কি বোঝেন। এখন এই কোশ্চেনের অ্যান্সার আপনারাই বের করবেন একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে। একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। তাহলে ধরেন দুইজন বন্ধু এ আর বি, তারা একদিন একটা গাছতলার মধ্যে বসে আছে, একটা মাঠের মধ্যে গাছের আপনার নিচে বসে আছে। বসে থেকে তারা এখন গল্প করতে করতে এক ফাঁকে এ বললো বি কে যে এই তোর পকেটে কত টাকা আছে বের করতো। তো বি বললো যে ভাই আমার পকেটে আজকে হচ্ছে 20 টাকা আছে। ভালো কথা। এ এখন বলতেছে যে আমার পকেটে কিন্তু 10 টাকা আছে। ঠিক আছে, এ বলতেছে আমার পকেটে 10 টাকা আছে। ভালো কথা। আর বির পকেটে ছিল কত টাকা, 20 টাকা। এখন তারা দুইজন এইবারে ডিসিশন নিল যে এই দুইটা অ্যামাউন্ট একটা জায়গায় করে তারা দুইজন হচ্ছে কি করবে, সমানভাবে ভাগ করে নেবে। তারা এই টাকাটাকে সমানভাবে ভাগ করে নিতে চাচ্ছে। তাহলে এখন তারা কি করবে, দেখেন এক একজন কত করে পাবে। তাহলে আমরা কি তখন এই কথাটা বলি না যে এর কাছে 10 টাকা আছে, বির কাছে 20 টাকা আছে, দুইজনে মিলে কত টাকা আছে, 30 টাকা। এটা দুইজনে সমান করে ভাগ করে নিতে গেলে 2 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে কত চলে আসতেছে আমাদের, 30কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 15। তারপরে এই 15টা কি, এই 15টা হচ্ছে দুইজনে মিলে সমান করে ভাগ করে নেবে। তাহলে দেখেন তো আলটিমেটলি কি আপনি এই কাজটাই করছেন না যে 10 আর 20-এর হচ্ছে লসাগু কত, এটাই তো কোশ্চেন। তাহলে দেখেন লসাগুটা আমরা 10 আর 20-এর এভারেজ কত, 10 আর 20-এর এভারেজটা কত, এটা হচ্ছে আমরা বের করছি। এখন দেখেন এই যে যখন বলা হচ্ছে যে 10 এবং 20-এর এভারেজ আপনি কত বের করেন, ম্যাথমেটিক্যালি টার্ম এভারেজ, ডেফিনেটলি এটা ম্যাথমেটিক। এখন আপনি যখন বের করলেন তখন কি করছেন, আপনি দুইজনের টাকাকে একত্র করে 2 দ্বারা ভাগ করছেন, কারণ দুইজনকে আপনি সমান করে ভাগ করে দিতে চান। তাহলে আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের কি জিনিস, যে
এভারেজ আপনি বলতে কি বোঝেন, আর সেটাই আপনি যখন গল্পের মাধ্যমে বলতেছেন তখন আপনি কি বলতেছেন যে এই টাকাটা দুইজনে মিলে আমরা সমান করে ভাগ করে নিব। তার মানে সহজ কথায় এই এভারেজ বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমানভাবে ভাগ করা, সমানভাবে ভাগ করা। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবো, এই কথাটার উপরেই বেস করে মূলত হচ্ছে কাজ। যে এভারেজ বলতে আমরা কি বুঝি, এভারেজ বলতে আমরা বুঝি সমানভাবে ভাগ করা। এখন সেটা 3 জনের মধ্যে সমান করে ভাগ করে দিবেন নাকি 4 জনের মধ্যে নাকি 5 জনের মধ্যে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। কিন্তু কেসটা হচ্ছে এইটা যে এভারেজ করা মানে হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া। আচ্ছা যদি তাই হয় তাহলে এইবার একটু দেখেন তো, আমরা যখন ছোটবেলায় ক্যালকুলেশনগুলো করছি তখন আমরা কি বলছিলাম যে এভারেজ কিভাবে বের করতে হয়। দেখেন আমরা ছোটবেলায় কি করছি, আমরা ছোটবেলায় এরভাবে করছি যে এভারেজ বের করতে হয় টোটাল যতগুলো নাম্বার আছে তাদের যোগফলকে আমরা নাম্বার দ্বারা ভাগ করে দিব, যোগফলকে নাম্বার দ্বারা ভাগ করে দিলে আমরা এভারেজ পাবো। আবার এভারেজের ক্ষেত্রে সাম বের করার বা টোটাল বের করার নিয়ম আমরা কি জানি, এই দুটো এখানে আসলে গুণন, তাহলে আমরা তখন বলি এভারেজ ইনটু হচ্ছে নাম্বার, এভারেজ ইনটু কি নাম্বার। যে এভারেজ আমরা এইভাবে বের করতাম ছোটবেলায়, যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলকে নাম্বার দ্বারা ভাগ করা হয় এবং এভারেজের ক্ষেত্রে যোগফলটা বের করা হয় এভারেজ গুলো নাম্বার দ্বারা। এটা একেবারে ট্রেডিশনালি ছোটবেলার বক্তব্য এটা। আর আমরা একটু আগে শুনছি যে এভারেজ বলতে কি বোঝা যায়, সমান করে ভাগ করে দেওয়া যায়, এই কথাটাই বোঝা যায়। এখন ছোটখাটো কয়েকটা বিষয়ে আপনার এবার একটু বোঝার চেষ্টা করব কোশ্চেনের মাধ্যমে। একটা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। আচ্ছা দেখেন কোশ্চেনে কি বলতেছে, একটা কোশ্চেন দেখা যাচ্ছে, এগুলো রিয়েল কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, কিন্তু ব্যাংকের পরীক্ষাতে আসা কোশ্চেন এগুলো। আমরা একটু সর্ট আউট করে নিয়ে আসে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা এই ক্যালকুলেশনগুলো তথাকথিত নিয়মে যদি হয় তাহলে কিভাবে করি, বা বড়বেলায় যখন আমরা আসছি তখন কি এখানে অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও একটু দেখা দরকার। দেখেন কোশ্চেনে বলতেছে এই স্টুডেন্ট এভারেজ টেস্ট স্কোর অন 4 টেস্ট ইজ 78। একজন স্টুডেন্টের আপনার এভারেজ এই জায়গাটায় টেস্ট, যে টেস্টটা হচ্ছে 4টা টেস্টের গড় হচ্ছে 78। 4টা টেস্টের গড় কত, 78। আমি একেবারে আগে সিম্পলি যদি চিন্তা করি তাহলে দেখেন 4টা টেস্টের কোশ্চেনের কথা অনুযায়ী এভারেজ হচ্ছে আমরা কত লিখবো, 78, এই তো লিখি। আচ্ছা এখন দেখেন কোশ্চেন কি বলতেছে, হোয়াট মাস্ট বি দ্য স্টুডেন্ট স্কোর অন দ্য 5th টেস্ট। 5ম টেস্টের নাম্বারটা কত হওয়া লাগবে, কেন বা কি কারণে, দ্য এভারেজ স্কোর অন দ্য 5 টেস্ট টু বি 80, যেন 5টা টেস্টের গড় হয় হচ্ছে 80। তারপরে কথাটা কি, 4টা টেস্টের এভারেজ হচ্ছে 78, ওদের কথা অনুযায়ী আমাদের 5ম টেস্টের, এই 5ম টেস্টের স্কোর কত হওয়া লাগবে যেন এই 5টা টেস্টের এভারেজ আমাদের আসে 80। এটা হচ্ছে কোশ্চেনের কথা, মুদ্রা কথা হচ্ছে এটা। একেবারে আগে ট্রেডিশনাল নিয়মের কথা আগে চিন্তা করেন তো, আমরা ছোটবেলায় হইলে নর্মালি আগে আমরা কি করতাম, এই জায়গাটা আমাদের ক্যালকুলেশনের করার জায়গাটা কি থাকতো চিন্তা করেন। আগে কোশ্চেনের কথাটা একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের কোশ্চেনটা 2টা পোর্শন ছিল, একটা পোর্শনে ছিল হচ্ছে আমাদের 4টা টেস্ট, আরেকটা পোর্শনে ছিল হচ্ছে আমাদের কয়টা টেস্ট, আমাদের ছিল হচ্ছে আমাদের 5টা টেস্ট। এখন আমরা যদি চিন্তা করি এই জায়গাটায়, আচ্ছা এই 5টা টেস্টের টোটাল তাহলে কত আসবে, আমরা টোটাল বের করার নিয়ম জানি, এভারেজকে নাম্বার দ্বারা গুণন করব। আমরা নর্মালি করতাম 5 গুণন আমাদের 80, তার মানে 5 আর 40 অর্থাৎ 400। তার মানে আমাদের কি চলে আসতো, 5টা টেস্টের টোটাল আমি জানি যে আমার 400 স্কোর আনতে হবে। আচ্ছা আর এইখান থেকে আমরা বলতে পারি আমাদের এই 4টা টেস্টের তাহলে টোটাল কত আসবে, আমরা নর্মালি হইলে এরকম করতাম 78 গুণন 4, 4 78, 4 8 32, 2 3, 4 7 28, 32। তার মানে হচ্ছে আমাদের কত চলে আসতো, 312 এরকম, তাই না? যে 78 ইন্টু যদি আমরা 4 করি তাহলে 78 ইন্টু 4 মানে আমাদের আসে 312। তাহলে আমরা ফাইনালি কি করতাম, আমরা ফাইনালি এটাই বলতাম ছোটবেলার নিয়ম যদি হইতো যে 5টা টেস্টের টোটাল হচ্ছে আমাদের 400, তার মধ্যে 4টা টেস্টের টোটাল যদি হয় 312, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের ওই একটা টেস্টের টোটাল বের হবে, তাহলে বিয়োগ করলে কত থাকতেছে 88, এই সেই উত্তর, তাহলে আমরা বলতাম 78। তাহলে দেখেন আমাদের কাজ কয়টা ছিল, আমরা নর্মালি এই অঙ্কটা যদি করতে যাইতাম তাহলে আমাদের 3টা স্টেপে কাজ করা লাগতো। প্রথম স্টেপের কাজ করতাম হচ্ছে আমাদের 4টা টেস্টের টোটাল
দ্বিতীয় স্টেপের কাজ করতাম 5টা টেস্টের টোটাল, তারপরে স্টেপে কাজ করতাম, বিয়োগ করে দিতাম। এইটা হচ্ছে একেবারে ট্রেডিশনাল নিয়মের কাহিনীটা। এইবারে আসেন যে এই কাহিনীটাকে আমাদের মাথায় যাদের বদ্ধমূল একটা ধারণা আছে যে এভারেজের অঙ্কগুলোতে সব সময় টোটালি বের করতে হবে, তাছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। যে সব সময় আমরা কি করব, যে আমি টোটালি বের করব, ঠিক আছে, একদম টোটালটা নিয়েই কাজ করব, 4টা টোটাল বের করব, 5টা টোটাল বের করব, তাছাড়া অঙ্কই করা যাবে না। একেবারে আমাদের 95% অ্যাপ্লিকেন্টের মাথার মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে এভারেজ মানেই টোটাল আগে বের করতে হবে। না, এভারেজ মানেই টোটাল বের করতে হবে, বিষয়টা এরকম না। এইবারে আসেন এই অঙ্কটার আমরা আরেকটা পদ্ধতি একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। এই অঙ্ক এটাই, কিন্তু পদ্ধতি এবারে আমরা একটু চেঞ্জ করে আমরা চিন্তা করব। সেটা কেমন? আচ্ছা বলেন তো, কোশ্চেন যে আপনাকে বললো যে 4টা টেস্টের আপনার গড় হচ্ছে 78। আচ্ছা, আপনি এভারেজ মানে একটু আগে ক্লাসের শুরুতে কি শুনছেন? এভারেজ বলতে কি বোঝা যায়? সমান করে ভাগ করে দেওয়া যায়। তার মানে কি বিষয়টা এইরকম না যে এই 4টা টেস্ট, 1 2 3টা 4টা টেস্টে সবাই তাহলে 78 করে আছে, গড় 78, মানে আমি ধরে নিতে পারি যে 78 করেই আছে, কারণ এভারেজ বলা মানেই তো হচ্ছে আমরা কি জানি, সমান করে ভাগ করে নেওয়া। কিন্তু এদের কথা হচ্ছে যে তাহলে বলেন এই পঞ্চম টেস্টের নাম্বারটা কত হওয়া লাগবে যেন গড়ে আমাদের স্কোর আসে 80। আচ্ছা, গড় 80 মানে এখন সবগুলোই কত হওয়া লাগবে? সবগুলোই 80 80 80 80 হওয়া লাগবে, গড় 80। 5টার 80 মানে সবগুলোই তো 80 হওয়া লাগবে, তাই না? এখন আপনি একটা সিম্পল চিন্তা করেন তো ভাই। আচ্ছা, আমার এই 4টা টেস্টে 78, পঞ্চম টেস্টটাতে নাম্বার যদি আমি 78ই পাইতাম, তাহলে তো আমাদের গড় কি থাকতো? গড় তো 78ই থাকতো, তাই না? দেখেন 5টা টেস্ট সবগুলোতে 78 করে আছে, তার মানে গড় কত? 78ই। আমি এই কথাটাই বলতাম স্বাভাবিক। কিন্তু এখন ওরা বলছে না ভাই, এই পঞ্চম টেস্টের নাম্বার যোগ করে দেওয়ার কারণে আমার 5টা টেস্টের গড় হয়ে গেছে 80 করে। তাহলে 5টা টেস্টের গড় 80 মানে কি? তাহলে সবগুলোই 2 করে বাড়ছে। 78 থেকে 80 হওয়া মানে কি 2 করে বাড়া। তাহলে 5 দোকানে কত নাম্বার আরো লাগবে? আমার 10 লাগবে। তাহলে এটার সঙ্গে 10 যোগ করে দিলেই দেখেন কত চলে আসে, 88। দ্যাটস ওয়াই তাহলে আমি বলতে পারি আমার পঞ্চম টেস্টের স্কোর হচ্ছে আসলে তাহলে 78 না 88 হওয়া লাগবে। তাহলে আমাদের গড়ে চলে আসবে কত? গড়ে আমার চলে আসবে হচ্ছে 80। তাহলে দেখেন এই পদ্ধতি দিয়েও কিন্তু অঙ্কের উত্তর 78ই আপনি 80 কিন্তু আপনি পাইলেন। কিন্তু এই জায়গাটায় সুবিধাটা কি? 78 গুণন 4, 80 গুণন 5, 400 থেকে 312 বিয়োগ করা, বড় বড় ক্যালকুলেশন গুলো না করে আমি যদি ছোট ক্যালকুলেশন দিয়ে যদি কোশ্চেনটা কাভার করতে পারি, তাহলে আমার সমস্যাটা কোথায়? এইটাই হচ্ছে সেই বিষয়টা ছিল। দেখেন আমি কিন্তু এভারেজই রেখে দিছি, আমি কিন্তু টোটাল করি নাই যে 4টা টোটাল এত, 5টা টোটাল এত, না। কারণ আমার মাথার মধ্যে চিন্তাটা কি? দেখেন চিন্তাটা হচ্ছে যে এভারেজ মানে কি? সমান করে ভাগ করে দেওয়া। আচ্ছা, 4টা টেস্টে 78 বলছে, আমি 78ই রাখছি, খুব ভালো কথা। আমার চিন্তা, যদি এই পঞ্চম টেস্টের নাম্বারটা 78 হইতো, যদি 78 স্কোর আসতো, তাহলে তো গড় 78ই থাকতো। কিন্তু ওরা বলছে না, এই পঞ্চমটা আসার কারণে আমার কিন্তু গড় হয়ে গেছে 80। কয়টার গড় 80? 5টার। তাহলে 5টারই 80 করে হওয়া লাগবে। তাহলে এটা 80 হইতে গেলে আরো 2 লাগবে, 80 হইতে গেলে 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 2 লাগবে। তার মানে আমাদের 5টা 2 লাগতেছে, অর্থাৎ 10 নাম্বার আরো লাগবে। তাহলে 10 নাম্বার আসছে কোথায় থেকে? তাহলে ডেফিনেটলি এটা পঞ্চম টেস্ট থেকে 10 নাম্বার আরো বেশি আসছে। তাহলে 78 আরো 10, এই সেই উত্তর হচ্ছে আমাদের 88। এইবারে এই জায়গাটা একটু ক্লিয়ার কিনা একটু বলেন আগে, যে আমরা এভারেজটাকে যে এভারেজে রেখেও ক্যালকুলেশনটা করতে পারি, এই বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা? একটু টেক্সট করেন তো ভাই, বোঝা গেল কিনা? সাইফুল ক্লিয়ার, গুড। তাহলে আপনাদের একটা জিনিস অন্তত ক্লিয়ার, যে এভারেজ মানেই যে আপনাদের সবসময় কি করতে হবে? সবসময় যে আপনার ভাই টোটাল বের করতে হবে, বিষয়টা এরকম না। এই চিন্তা ভাবনা থেকে একটু দূর হয়ে যান। আচ্ছা দেখেন তো, আমরা একটু 2 নাম্বার কোশ্চেনের দিকে তাকাই তো, আমরা কি বুঝতে পারি কিনা দেখি তো আমাদের 2 নাম্বার কোশ্চেনে কি বলতেছে। আসেন আগে আমরা ট্রেডিশনাল ছোটবেলার নিয়মেই করব। কোশ্চেন বলতেছে সেলিম গেটস গ্রেড দ্য 79, 83, 86 and 89 on an 4 টেস্ট। অর্থাৎ আপনার 4টা টেস্ট হয়েছে, যে 4টা টেস্টের স্কোর হচ্ছে এগুলো। প্রথম টেস্টটা যদি আমি চিন্তা করি, স্কোর হচ্ছে 79, সেকেন্ড টেস্টটাতে স্কোর হচ্ছে আমাদের 83, আমাদের থার্ড
যেটা সেটার স্কোর হচ্ছে আমাদের 86, আমাদের ফোর্থ টেস্ট যেটা সেইটার স্কোর হচ্ছে আমাদের কত 89। তাহলে আমরা যদি এখন এই নাম্বারগুলো যোগ করতে যাই, কয়টা নাম্বার আমাদের স্কোর হচ্ছে 4টা। একটা হচ্ছে 79, দ্বিতীয় স্কোরটাতে হচ্ছে 83, 3 নাম্বার স্কোরটাতে আছে হচ্ছে 86, 4 নাম্বারটাতে আছে হচ্ছে 89। তাহলে টোটাল দেখেন এই 4টা মিলে আই থিঙ্ক আসার কথা হচ্ছে 337, 337। এই 337টা কি জিনিস? এটা হচ্ছে আমাদের 4টা টেস্টের টোটাল পাইছি। ভালো কথা, 4টা টেস্টের টোটাল আপনি পেয়ে গেছেন। এখন দেখেন কোশ্চেনের কথা কি, হোয়াট গ্রেড মাস্ট হি গেট অন হিজ ফিফথ টেস্ট টু এভারেজ 85। অর্থাৎ তাদের কথা হচ্ছে পঞ্চম টেস্টের নাম্বারটা কত আসবে, এই পঞ্চম টেস্টের নাম্বারটা কত আসবে যেন এই 5টা টেস্টের আপনার এভারেজ আছে হচ্ছে কত 85। তাহলে এখন কোশ্চেন 5টা টেস্টের 85 আসা মানে কি, তাহলে 5টার টোটাল কত আসবে আমরা একটু চেক করতে চাই। একদম ট্রেডিশনাল নিয়মে 85 into 5, তাহলে আমরা গুণন করলে কত পাচ্ছি, 5 5 25, 5 2 40, আর হচ্ছে আমাদের 2 এ 42, তার মানে 400 কত চলে আসছে 25। তাহলে আপনি কি এখন ফাইনালি এই কথা বলবেন না যে ভাই 5টার টোটাল আমরা কিন্তু পেয়ে গেছি কত 425। আর একটু আগে আমরা এটা কয়টার টোটাল পাইছিলাম, 4টার টোটাল আমরা পেয়ে গেছি। কত পাইছি 337। তাহলে 337 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকতেছে 8 4 হইলে তাহলে আরো কত দরকার 8, তার মানে 88। তাহলে ফিফথ টেস্টের নাম্বারটা আমরা পেয়ে গেছি, ফিফথ টেস্টের নাম্বারটা হচ্ছে 88। তাহলে এই অঙ্কটা যদি আমি ট্রেডিশনাল নিয়মে করি, ছোটবেলার নিয়মে করি, তাহলে এখানেও আমাদের 3টা পার্ট আসতেছে। প্রথম পার্ট হচ্ছে 4টা টেস্টের টোটাল কত বের করেন, 5টা টেস্টের টোটাল কত বের করেন, 5টা টেস্টের টোটাল থেকে 4টা টেস্টের টোটাল আমি বাদ দিয়ে দিলে আমরা পঞ্চম টেস্টের নাম্বারটা পেয়ে গেছি 88। কোথায় ছিল 88? সি নাম্বার। একেবারে ট্রেডিশনাল কথাবার্তা। আচ্ছা গেল এই চিন্তা, তাহলে আপনারা সবাই জানেন এখানে আসলে নতুন করে বলার বা করার কোনো কিছু নাই। কিন্তু এইবারে বলার একটা অপশন আমাদের তৈরি হবে। আমরা এখনকার পদ্ধতির কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, খুব ঠান্ডা মাথায়। ভাই একটু দেখেন তো, আমার প্রথম টেস্টের নাম্বারটা কত বলছিল 79, দ্বিতীয় টেস্টের নাম্বার কত বলছে দেখেন 83, তৃতীয় টেস্টের নাম্বার কত বলছে আমার 86, ফোর্থ টেস্টের নাম্বার কত বলছে 89, ফিফথ টেস্টের নাম্বারটা কত আসবে এইটা আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে বলছে। দেখেন কোশ্চেনের কথা অনুযায়ী 5টা টেস্টের গড় নাকি 85, 5টা টেস্টের গড় ভাই কত 85। তাহলে আপনার মাথার মধ্যে রাখেন তো, এই 5টার গড় 85 মানে কি, গড় মানে কি সমান করে ভাগ করে দেওয়া। তাহলে সবার কত করে আসা লাগবে, সবার 85 85 85 85 85। তাহলে এটারও তো ডেফিনেটলি আসার কথা কত 85, সবগুলোর 85 আসা লাগবে, তাই তো। এখন কোশ্চেন, এই প্রথম টেস্ট কি ভাই 85 আছে না, এটা তো আমাদের আছে 79। তাহলে আমার আরো লাগবে 85 হইতে 6 নাম্বার, 83 থেকে 85 হইতে আরো নাম্বার লাগবে 2, এটা 86, 1 নাম্বার বেশি আছে, এটা 89, এখানে 4 নাম্বার বেশি আছে। তাহলে দেখেন এই 4টা টেস্টকে 85 বানাইতে গেলে প্রথম 2টা টেস্টে 6 আর 2 8 নাম্বার লাগবে, আর এখানে 4 আর 5 নাম্বার বেশি আছে, 8 থেকে 5 বাদ দিলে আরো আপনার শর্ট পড়ছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বার বেশি লাগবে আরো। কই থেকে 3 নাম্বার আসবে, এটাই তাহলে পঞ্চম টেস্ট থেকে আরো 3 নাম্বারটা আসবে। এই সেই দেখেন উত্তর হচ্ছে আমার কত 88। শেষ। আপনি কেন পরীক্ষার হলে 79 যোগ 83 যোগ 86 যোগ 89 এই বড় ক্যালকুলেশন কেন আপনি করতে যাবেন, এখানে এত বড় যোগ কেন করা দরকার? কারণ আপনি তো নর্মালি চিন্তা করতেছেন। দেখেন কোশ্চেনের প্রথম লাইনটাই, আজকের ক্লাসের প্রথম লাইনটাই কি ছিল, এভারেজ বলতে কি বোঝেন, সমান করে ভাগ করে দেওয়া। এই এভারেজ বলতে কি বোঝেন, সামান্য এই কথাটাকে আমরা বুঝি না বিধায় আমরা এভারেজ মানেই শুধুমাত্র টোটাল বের করার চেষ্টা করি সব সময়। তা কেন ভাই, আপনি এভারেজের বাংলাটা বোঝেন আগে। এভারেজের বাংলা আবার গড় এটা না, এভারেজ বলতে আপনারা কি বোঝেন, সমান করে ভাগ করে দেওয়া। তাহলে আপনারা তো মাথায় চিন্তা, এই 5টা টেস্টের 85 মানে কি, 5টা টেস্টে সবাইকে 85 করে রাখা লাগবে। 85 নাই, আরো 6 নাম্বার লাগবে। 85 নাই, আরো 2 নাম্বার লাগবে। এখানে 1 নাম্বার বেশি আছে, এখানে আমার 4 নাম্বার বেশি। তাহলে সবগুলো আমি চেক করে দেখলাম 6 আর 2 8 নাম্বার প্রয়োজন, এখানে 5 নাম্বার বেশি আছে। 8 থেকে 5 বাদ দিলে আরো আমার 3 নাম্বার শর্ট আছে, তাহলে 3 নাম্বার আমার আরো বেশি লাগবে। তাহলে এই 3 নাম্বার আসবে কোথায় থেকে, ডেফিনেটলি পঞ্চম টেস্টে তো 85 তো আসবেই, আরো আমার বেশি লাগবে হচ্ছে 3 নাম্বার। এই সেই উত্তর হচ্ছে 88।
তাহলে দেখেন আপনি সামান্য এভারেজ বলতে কি বুঝেন, এই কথাটাকে যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই ক্যালকুলেশনগুলোর ক্যালকুলেশন করার যে আপনার পদ্ধতি বা ক্যালকুলেশনের যে লেনটা, সেই লেন কতটুকু দেখেন ছোট করে নিয়ে আসা যায়। কিছুই করতে হয় না, কিন্তু একদম সিম্পলি কিন্তু চিন্তা ভাবনা। এইবারে একটু বলেন তো যে এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা, ঘটনা কি বোঝা যাচ্ছে কিনা, যে এভারেজকে আমার মূল টার্গেট এটাই যে এভারেজ মানে আমাদের মাথায় ডেফিনেটলি টোটাল নিয়ে কাজ করতে হয়, সেটা ডেফিনেটলি সঠিক, অবশ্যই সঠিক। প্রথম পদ্ধতি যেটা দেখাইছে সেটা কি অবশ্যই সঠিক ভাই, কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ কি চায় আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে তো এমসিকিউ এটা চায় না যে আপনি কিভাবে ম্যাথটা সলভ করলেন, আপনার কাছ থেকে এমসিকিউ এটা চাই যে আপনি কত দ্রুত সলভ করতে পারছেন এবং কত কম সময়ের মধ্যে আপনি সলভ করতে পারছেন, কম জায়গা ব্যবহার করে। সময় কম, জায়গা কম, এই দুইটাই প্রবলেম হয় হচ্ছে আমাদের এই এমসিকিউ পরীক্ষাতে। তাহলে যাক, এই জায়গাটা অন্তত আপনাদেরকে বোঝানো গেল যে সমান করে ভাগ করে দেওয়ার এই বিষয়টা বা এই কথাটাকে আপনি কিভাবে কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করবেন। দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু বানাই দেওয়া কোনো কোশ্চেন না, এগুলো সবগুলোই হচ্ছে আপনার ব্যাংকের পরীক্ষাতে আসা কোশ্চেন। আমরা জাস্ট আপনাকে ফোকাস করতেছিলাম যে আপনি দেখেন, বোঝেন যে এগুলোতেও যে কিছু করা যায়। আমাদের অনেকের চিন্তা যে হ্যাঁ এই ট্রিক্স মনে হয় শুধুমাত্র পার্সেন্টেজ, লস প্রফিট, স্পিডের অঙ্কগুলো, এগুলোতেই মনে হয় ট্রিক্স আছে। এই এভারেজের অঙ্ক তো এটা জেনারেল অঙ্ক, এটা তো কোনো ট্রিক্স লাগবে না, এমনিই করা যায়। না ভাই, এখানেও ট্রিক্স আছে, এই জায়গাটাও ট্রিক্স আছে। যাদের মাথার মধ্যে এই চিন্তাটা আছে যে এভারেজ এখানে কোনো ট্রিক্সের দরকার নাই, আমি টোটাল দিয়েই বের করবো, করেন, কিন্তু এখানে যে ট্রিক্স আছে এটা আপনাকে জানতে হবে স্যার, কারণ এইটা না জানলে পরীক্ষার হলে আপনার ম্যাথগুলো সলভ করতে গেলে সময় আপনার বেশি লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এইবারে আসেন আমরা আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, দেখি আমরা 3 নাম্বার একটা কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, এই 3 নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে আমাদের আবার কিছু গল্প আছে, চলেন আমরা আবার একটু গল্প টল্প শুনে নেই। গল্প শোনার পরে তারপরে আবার আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এইবারে দেখেন আমরা একটু আগে কি বলছিলাম যে এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে আপনার সবাইকে সমান করে ভাগ করে দেওয়া, সমানভাবে ভাগ করে দেওয়া, এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলতেছিলাম এভারেজ। ধরেন আপনারা ছোটবেলায় এইভাবে কাজ করছেন কিনা আমি জানি না, আমরা ছোটবেলায় আমাদের পাড়াতে ক্লাব তৈরি করতাম। ঠিক আছে, একটা ক্লাব থাকতো, আমাদের ফ্রেন্ড বড় ভাই ছোট ভাই এরকম সবাইকে নিয়ে আমরা একটা ক্লাব তৈরি করতাম। ধরেন আপনারা 2 জন বন্ধু ইনিশিয়ালি একটা ক্লাব তৈরি করার চিন্তা করছেন, ঠিক আছে, এবং ক্লাবের জন্য আপনারা বাজেট নির্ধারণ করছেন 10 টাকা করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন প্রথম কথা যে আপনারা 2 জন মিলে 10 টাকা করে দিয়ে জয়েন করলেন আপনার এই ক্লাবটাতে। টিমের মেম্বার এখন কতজন? আপনার ক্লাবের মেম্বার কতজন? দেখেন 2 জন। আচ্ছা, 2 জনের গড় কত ভাই? 2 জনই তো 10 টাকা করে, তাহলে ডেফিনেটলি গড়ও 10। কয়েকদিন পরে আপনাদের সঙ্গে আরেকজন বন্ধু জয়েন করলো, সেও জয়েন করলো 10 টাকা নিয়ে। টিমের মেম্বার বাড়লো একজন, কিন্তু গড় কত? গড় 10। কিছুদিন পরে আবার আরেকটা বন্ধু আপনাদের সঙ্গে জয়েন করলো 10 টাকা নিয়ে, টিমের মেম্বার কিন্তু বেড়ে গেছে, 4 জন হয়ে গেছে, কিন্তু গড় কত? গড় 10-এই আছে। দেখেন গড়ের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আবার দেখেন কয়েকদিন পরে একজন বন্ধু বলল যে আমি তো এই পাড়াতে থাকবো না, আমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছি, সো আমাকে একটু দয়া করে এই ক্লাব থেকে হচ্ছে কি করে দেওয়া হোক, আমি রিজাইন নিতে চাচ্ছি এখান থেকে। সে এই ক্লাব থেকে চলে গেল, 10 টাকা যে দিত 10 টাকা নিয়ে সে চলে গেল। টিমের মেম্বার কি হয়ে গেল? কমে গেল, 4 জন থেকে 3 জন হয়ে গেল, কিন্তু গড় কত? গড় 10-এই আছে। তার মানে আমরা কি এখান থেকে এই সামারিটা টানতে পারি কিনা যে গড়ের সমপরিমাণ টাকা নিয়ে, কথাটা আবার শুনবেন, গড়ের সমপরিমাণ টাকা নিয়ে গ্রুপে যদি কেউ জয়েন করে বা গ্রুপ থেকে যদি কেউ চলে যায় তাহলে গড়ের কোনো পরিবর্তন হবে না। গড়ের সমপরিমাণ টাকা নিয়ে কেউ জয়েন করলেও গ্রুপের আপনার এভারেজ পরিবর্তন হবে না, কেউ যদি চলেও যায় তাও আমাদের গ্রুপের এভারেজের কোনো পরিবর্তন হবে না। গড়ের সমপরিমাণ টাকা নিয়ে কেউ জয়েন করলে বা কেউ চলে গেলে আমাদের গড়ের কোনো পরিবর্তন আসবে না। গুড, খুব ভালো কথা, বুঝলাম আমরা। আচ্ছা, এখন আপনাকে বলা হইলো এই সিচুয়েশনে যে একজন বড় ভাই জয়েন করছে, বিশাল বড় একজন ভাই, স্বাস্থ্যবান একজন ভাই, এরকম একজন বড় ভাই জয়েন করলো এবং বলা হইলো এই বড় ভাই জয়েন করার পরে আপনাদের গড় বেড়ে গেল 2 টাকা করে। কথাটা বুঝবেন যে বড় ভাই জয়েন করার পর আপনাদের গড় বেড়ে গেল 2 টাকা করে। তাহলে এখন কোশ্চেন, বড় ভাই কয় টাকা নিয়ে জয়েন করছে? এখন আমরা ওই যে টোটালের দিকে যাব না, এভারেজ রেখে নিয়ে কাজ করব। আচ্ছা, চিন্তা করেন বড় ভাই যদি 10 টাকা নিয়ে জয়েন করতো
তাহলে গড়ের কি কোনো পরিবর্তন আসতো না, গড় 10 10ই থাকতো। কিন্তু ওরা বলছে না, বড় ভাই জয়েন করার পরে গড় বাড়ছে 2 টাকা করে। আচ্ছা 2 টাকা করে তাহলে কয়জনের বাড়লো ভাই? বড় ভাই জয়েন করার পরে 4 জন হয়েছে, তাহলে 4 জনের 2 টাকা বাড়লো, 2 টাকা বাড়লো, 2 টাকা বাড়লো, 2 টাকা বাড়লো, তাহলে কয় টাকা বাড়ছে? 4 দোকানে 8 টাকা বাড়ছে। এই 8 টাকা বেশি কোথায় থেকে আসলো? বড় ভাই 10 টাকা আনছে আরো বেশি আসছে 8 টাকা দিয়ে। তার মানে বড় ভাই জয়েন করছে 18 টাকা নিয়ে। তার মানে কেউ যদি জয়েন করার পরে গড় বেড়ে যায়, তার মানে সে ডেফিনেটলি গড়ের চাইতে বেশি টাকা দিয়ে জয়েন করছে। যত টাকা বেড়ে গেছে টোটাল, সেই টাকাটাই তাহলে বড় ভাই নিয়ে জয়েন করছে। তার মানে বড় ভাই জয়েন করছে 10 টাকা না, 18 টাকা নিয়ে। এই 10 টাকা গড় আর বাকি 8 টাকা 4 জনের মধ্যে সমান করে ভাগ করে নিচ্ছে তারা আবার। ঠিক আছে, আবার দেখেন এই প্রেক্ষাপটটা আমি আবার একটু চেঞ্জ করব। ধরেন 3 জন বন্ধু ছিলেন আপনারা, 10 টাকা করে দিয়ে গ্রুপে 10ই আছে। ওকে ফাইন। এখন বলা হইলো একজন ছোট ভাই এখানে জয়েন করছে। এই ছোট ভাই জয়েন করার পরে আপনাদের গড় কমে গেছে 1 টাকা করে। কয় টাকা করে কমছে ভাই? 1 টাকা করে গড় কমছে। তাহলে কোশ্চেন, এই ছোট ভাই তাহলে জয়েন করলো কয় টাকা নিয়ে? এখন এই জিনিসটা আবার একটু ভালো করে বোঝেন। আমার যদি ছোট ভাই 10 টাকা নিয়ে জয়েন করতো, তাহলে কি গড়ের কোনো পরিবর্তন আসতো না? গড়ের কোনো পরিবর্তন আসতো না, গড় 10 10ই থাকতো। কিন্তু ওরা বলছে না, ছোট ভাই জয়েন করার পরে গড় 1 টাকা করে কমছে। তার মানে কয়জনের? এরও 1 টাকা কমছে, এরও 1 টাকা কমছে, এরও 1 টাকা কমছে, এরও 1 টাকা কমছে, মানে টোটাল 4 টাকা কমছে। তাহলে এই 4 টাকা কম নিয়ে আসছে, তার মানে ছোট ভাই মূলত আসছে হচ্ছে 6 টাকা নিয়ে। আমরা নর্মালি অঙ্কগুলো হইলে কি করতাম? 3 জনের টোটাল কত? 3 জনের টোটাল 3 10 30। 4 জনের টোটাল কত? 1 টাকা করে কমা মানে 4 9 36। 36 থেকে 30 বাদ দিতাম, এই 6 নিয়ে আসতাম। কি দরকার ভাই আপনার ওই চিন্তা করা? ওই 36 পর্যন্ত 30 পর্যন্ত কেন যাবেন? আপনি নর্মালি চিন্তা করেন, ছোট ভাই যদি 10 টাকা নিয়ে জয়েন করতো, গড়ের কোনো পরিবর্তন আসতো না। তাহলে আপনার ছোট ভাই জয়েন করার পরে কয়জন হচ্ছে? 4 জন। 4 জনের 1 টাকা করে কমছে, তাহলে টোটাল কয় টাকা কমছে? 4 টাকা কমছে। তাহলে ডেফিনেটলি সেই গড়ের চাইতে 4 টাকা কম নিয়ে ঢুকছে। তাহলে এই 4 টাকা কম নেওয়া মানে 6 টাকা। আপনার ক্যালকুলেশনটাকে সহজ চিন্তা করেন। সহজ চিন্তা করলে তাহলে দেখবেন যে ক্যালকুলেশন গুলো পরীক্ষার হলে আপনি অনেক দ্রুত কি করতে পারবেন? কভার করতে পারবেন। তাহলে এই দুইটা প্রেক্ষাপট বোঝেন আগে। কেউ জয়েন করার পরে গড় বেড়ে যাওয়া মানে সে গড়ের চাইতে বেশি টাকা নিয়ে জয়েন করছে। কেউ জয়েন করার পরে গড় কমে যাওয়া মানে তাহলে সে গড়ের চাইতে কম টাকা নিয়ে জয়েন করছে। দুইটা প্রেক্ষাপট গেল। জয়েন করার পরে কি হচ্ছে? গড় বাড়লো নাকি গড় কমলো? এইবারে ঠিক উল্টা কাজটা আমরা করব। আসেন আরেকটা আমরা প্রেক্ষাপট দেখব। ধরেন এই গ্রুপে আছে 4 জন, 4 জনের সবাই আছে 10 টাকা করে নিয়ে। কয় টাকা করে নিয়ে? 10 টাকা করে নিয়ে। এখন বলা হইলো এই পার্সনটা কয়েকদিন পরে এখান থেকে চলে গেল। 4 জন 10 টাকা করে মানে কত? গড় 10ই আছে, কোনো সমস্যা নাই। এখন বলা হইলো চতুর্থ ব্যক্তি যদি গ্রুপ থেকে বের হয়ে যায়, তাহলে গড় 1 টাকা করে বেড়ে গেল। তাহলে কোশ্চেন, চতুর্থ ব্যক্তি কত টাকা নিয়ে তাহলে চলে গেছিল? খেয়াল করে দেখেন, আপনার চতুর্থ ব্যক্তি যদি চলেই যায়, তাহলে থাকলো কয়জন? গল্পগুলো আগে বোঝেন। চতুর্থ ব্যক্তি চলে গেলে থাকবে 3 জন। তাহলে 3 জনের গড় 1 টাকা করে বাড়ছে, 1 টাকা করে বাড়ছে, 1 টাকা করে বাড়ছে। তার মানে 3 জনের 1 টাকা করে বাড়া মানে কয় টাকা বাড়ছে? 3 টাকা বাড়ছে। এই 3 টাকা বাড়লো কেমনে ভাই? তাহলে যে লোকটা চলে গেছিল সে তাহলে ডেফিনেটলি 3 টাকা রেখে চলে গেছে। তাহলে সে 3 টাকা রেখে যাওয়া মানে তাহলে সে চলে গেছে কয় টাকা নিয়ে? 60 টাকা নিয়ে। তার মানে চতুর্থ ব্যক্তি যদি 60 টাকা নিয়ে চলে যায়, তাহলে বাকিদের গড় 1 টাকা করে বেড়ে যাবে। তার মানে কেউ গ্রুপ থেকে বাইরে বের হয়ে গেলে গড় যদি বেড়ে যায়, তাহলে সে ডেফিনেটলি গড়ের চাইতে কম টাকা নিয়ে আপনার চলে গেছে। কারণ গড় যদি নিয়ে বের হয়ে যাইতো, তাহলে গড়ের তো কোনো পরিবর্তনই আসতো না। 10 টাকা নিয়ে চলে গেলে কোনো পরিবর্তন আসতো না। কিন্তু ওরা বলছে না, এই ব্যক্তি চলে গেলে 3 জনের 1 টাকা করে বাড়ছে। 3 জনের 1 টাকা করে বাড়া মানে 3 টাকা বাড়ছে। তাহলে সে ডেফিনেটলি 3 টাকা রেখে গেছিল। তার মানে সে চলে গেছে 10 টাকা থেকে 3 টাকা রেখে গেলে 60 টাকা নিয়ে চলে গেছে। ঠিক এইটারই আবার দেখেন অপোজিট ক্যালকুলেশনটা কেমন হইতে পারে। চিন্তা করেন, আমরা শুধু গল্পগুলো একটু চিন্তা করব। 4 জনের গড় 10 টাকা, তার মানে 4 জন কত করে নিয়ে আসে? 10 টাকা করে নিয়েই আসে নিঃসন্দেহে। এখন বলা হইলো এই চতুর্থ ব্যক্তি চলে যাওয়ার পরে সবার গড় 1 টাকা করে কমে গেছে। তাহলে যে চলে গেল সে কত টাকা নিয়ে চলে গেছে? আগে চিন্তা করেন ভাই, ছিল কয়জন? 4 জন। একজন চলে গেলে থাকবে কয়জন? 3 জন। 3 জনের কি হইছে? 1 টাকা করে কমছে। 1 টাকা কমছে, 1 টাকা কমছে, 1 টাকা কমছে।
তাহলে 3 জনের 1 টাকা করে কমা মানে কয় টাকা কমছে ভাই? 3 টাকা। তাহলে 3 টাকা হারাই গেল কোথায় থেকে? তাহলে এই ব্যক্তিটা ডেফিনেটলি যাওয়ার সময় তার নিজের ভাগের 10 টাকা তো নিচে আরো সে বাকি 3 জনের কাছ থেকে 3 টাকা নিয়ে চলে গেছে। তার মানে এই ব্যক্তি গেছে মূলত 13 টাকা নিয়ে। ঠিক আছে, আমাদের মনে হয় এই সাবকন্টিনেন্টে এই ধরনের লোক বেশি দেখা যায়, যে নিজে ঢোকে 10 টাকা নিয়ে, যখন বের হয়ে যায় তখন বাকিদের কাছ থেকে আরো একটু একটু করে টাকা নিয়ে বেশি টাকা নিয়ে চলে যায় সে। তাহলে দেখেন, কেউ জয়েন করার পরে কেউ যদি চলে যাওয়ার পরে গড় বেড়ে যায়, তাহলে আমাদের কি হচ্ছিল? সে গড়ের চাইতে কম টাকা নিয়ে জয়েন করছিল, মানে গড়ের চাইতে কম টাকা নিয়ে বের হয়ে গেছে। কিন্তু কেউ চলে যাওয়ার পরে যদি গড় কমে যায়, তার মানে সে ডেফিনেটলি গড়ের চাইতে বেশি টাকা নিয়ে চলে গেছিল। এই যে জিনিসগুলো, ছোটখাটো কিছু বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো যদি একটু বোঝা যায় তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায়। কেমন ক্যালকুলেশনটা সহজ হয় আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আগেরটা কোনটা? এটা স্মৃতি কোনটা? এইটা। এখানে কি ছিল? এখানে ছিল 4 জন ব্যক্তি, বলা হয়েছে যে একজন চলে গেল। তাহলে 4 জনের মধ্যে একজন চলে গেলে থাকে কয়জন? 3 জন। তাহলে বলা হইলো যে এই 3 জনের গড় 1 টাকা করে বেড়ে গেছে। আচ্ছা, 3 জনের গড় 1 টাকা করে বাড়া মানে কয় টাকা বাড়ছে? 3 টাকা বাড়ছে। তাহলে 3 টাকা আসলো কেমনে ভাই? কেউ তো জয়েন করে নাই, চলে গেছে। তাহলে 3 টাকা আসা মানে যে চলে গেছিল সে যাওয়ার সময় তাহলে 3 টাকা রেখে গেছে। তাহলে তার যাওয়ার কথা ছিল 10 টাকা নিয়ে, কিন্তু সে 3 টাকা রেখে গেছে, মানে সে তাহলে নিয়ে গেছিল হচ্ছে 60 টাকা। এই কারণে ওই 3 টাকা বাকিদের 3 জনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হয়েছিল, বিধায় 1 টাকা করে বেড়ে গেছিল। ঠিক আছে, শীটও কি এইভাবে সলভ করে দেওয়া থাকবে? শীটে সলভ করে দেওয়া থাকবে না, আমরা সলভ করাবো। আমরা আপনাদেরকে নিয়ে শীট গিরে যতগুলো কোশ্চেন আছে আমাদের সেগমেন্ট 1 এর প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এরকম বেসিকটা ধরে ধরে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, সলভ করা থাকবে না, থাকলে তো আপনাকে এই কথাগুলো বলে তো বোঝানো যাবে না। ঠিক আছে, এই জন্য ক্লাসগুলো করতে হয়। ক্লাসগুলো করলে তখন আমরা কি করতে পারবো? আপনাদেরকে বুঝাইতে পারবো জিনিসগুলো। ওকে, তাহলে এই গল্পটা তো ক্লিয়ার। তাহলে আসেন এই গল্পটার আমরা এখন কিছু ব্যবহার দেখার চেষ্টা করব, যে এই গল্পটা কিভাবে তাহলে ব্যবহার হইতে পারে। আচ্ছা, আপনি এখানে একটা কোশ্চেন দেখতেছেন, 3 নাম্বারটা খুব ভালো করে খেয়াল করেন। কোশ্চেনের কথাতে কি বলছে? যে when a student waiting 45 kg left a class, যখন একটা ক্লাস থেকে একজন স্টুডেন্ট যার ওয়েট ছিল 45 কেজি, এ যখন কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেনিং 59, তার মানে সে থাকা অবস্থায় স্টুডেন্ট কত ছিল? 60 জন। একজন চলে গেলে থাকবে 59 জন। এই 59 জনের নাকি আপনার কি হয়ে গেছে? আপনার ওয়েটটা হচ্ছে ইনক্রিজ হয়ে গেছে। দেখেন, ইনক্রিজ হয়েছে কত? 200 গ্রাম। ভালো করে খেয়াল করেন তো গল্পটার কথা। এই গ্রুপ থেকে চলে যাওয়ার পরে গড় বেড়ে যাওয়া মানেটা কি? তাহলে ডেফিনেটলি সে গড়ের চাইতে কম নিয়ে গেছে, অবশ্যই তাই বলবেন না? অবশ্যই তাই তো বলবেন। আচ্ছা, এখন দেখেন কোশ্চেনে কি বলছে? হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেনিং 59 স্টুডেন্ট। 59 স্টুডেন্টের আপনার গড় কত? রিমেনিং বাকি যারা ছিল তাদের গড়টা তাহলে কত চলে আসবে? এটাই আপনার কাছে কোশ্চেনে জিজ্ঞেস করছে। আচ্ছা, এইবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বিষয়টা। আমরা যদি ম্যানুয়ালি চিন্তা করতে চাই, আচ্ছা 59 জনের গড় কত ছিল আপনি কি জানেন? তা তো জানি না, একদম ম্যানুয়ালি আগে চিন্তা করতেছে। তাহলে দেখেন, আমরা বলতাম 59 জনের এভারেজ আমরা জানি না। তাহলে জানি না মানে এভারেজ ধরে নিলাম x। তাহলে 59 জনের ভাই টোটাল কত চলে আসবে? 59 জনের টোটাল চলে আসবে 59x, 59 জনের টোটাল। ওকে ফাইন। আচ্ছা, যে ব্যক্তিটা চলে গেছিল সে কত নিয়ে চলে গেছিল? 45 কেজি তার নাকি ওজন ছিল। দেখেন, when a student waiting 45 kg left a class, তার মানে তার ওজন ছিল 45। তার মানে কি এই 59 জনের ওজনের সঙ্গে যদি একজনের ওজন যোগ করে দেই তাহলে তো 60 জনের ওজন আসবে। তাহলে বলেন তো, আমি কি এটা বলতে পারি যে 60 জনের তাহলে টোটাল ওজনটা কত ছিল? 49 জনের টোটাল যোগ হচ্ছে 45 কেজি। এইটা হচ্ছে তাহলে ছিল 60 জনের টোটাল। একেবারে দেখেন, আমি কিন্তু বাচ্চাদের মতন করে আগে দেখাচ্ছি যে জিনিসটা আমরা কিভাবে করতাম। একদম ছোটবেলায় যদি ক্যালকুলেশন করতাম এইভাবে যাইতাম। 59 জনের টোটাল পাওয়া গেছে, 60 জনের টোটাল পাওয়া গেছে। এখন ওরা বলতেছে যে আমাদের দ্য এভারেজ ওয়েট অফ দ্য রিমেনিং 59 ইনক্রিজ বাই হচ্ছে কত? 200 গ্রাম। তাহলে 200 গ্রাম হচ্ছে কি বাড়ছে? গড় বাড়ছে। তাহলে 200 গ্রাম গড় বাড়া মানে কি? আমরা যদি এখন এই 60 জনের গড় বের করতে চাই, 60 জনের এভারেজ, তাহলে কি বলবো? এটাকে 60 দ্বারা ভাগ করব। 59x প্লাস 45 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে খুব ভালো করে খেয়াল করবেন দুইটা কথা।
এইটা কি, এইটা 60 জনের গড়। এইটা কি, এইটা হচ্ছে 59 জনের হচ্ছে গড়। তাহলে ওরা বলছিল 59 জনের গড় হচ্ছে আপনার কি হবে, 59 জনের গড় 200 বৃদ্ধি পাবে। তার মানে কি 59 জনের গড় থেকে 60 জনের গড়ের বিয়োগফলটাই তো 200। 200 গ্রাম মানে হচ্ছে আমরা কি বলতে পারি 0.2 কেজি, তাই না? তাহলে ডেফিনেটলি এখন কি আমরা এটা বলতে পারি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, ছোটবেলার মতন করে কোশ্চেনের কথা অনুযায়ী 59 জনের গড় হচ্ছে x আর 60 জনের গড় হচ্ছে আমাদের 59 অফ x প্লাস 45 ডিভাইডেড বাই 60। এই 59 জনের গড় তো বেশি, তাহলে বেশি গড় থেকে কম গড়ের বিয়োগফলটাই হচ্ছে আমাদের 200 গ্রাম। আর 200 গ্রামকে আমরা যদি কেজিতে কনভার্ট করি 1000 দ্বারা ভাগ করব, তাহলে এই 200কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দেই তাহলে 0 0 কাটাকাটি করলে কত আসে 0.2। তাহলে এই লাইনটা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন, 59 জনের গড় থেকে 60 জনের গড়ের বিয়োগফলটাই হচ্ছে 0.2 কেজি। এইটা কি বোঝা যায় কিনা একটু বলেন যে এটা কেমন করে আসলো। দেখেন ক্যালকুলেশন আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন তাহলে কত বড় হয়ে যায়, খেয়াল করে দেখেন। 59 জনের গড়, 59 জনের টোটাল, 60 জনের টোটাল, সেখান থেকে 60 জনের গড় বের করলাম। এইবার একটু বলেন যে এই লাইনের বিষয়টা কি বোঝানো গেল কিনা, এটা একটু আমাকে বলেন তো। এটা কি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে টেক্সট করেন যে এই জায়গা পর্যন্ত ক্লিয়ার কিনা। জি ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এখন আমরা যদি এইটা ক্যালকুলেশন করি তাহলে দেখেন এলসিএম করলে কত চলে আসবে 60, এইদিকে আসলো 60x বিয়োগ তাহলে 59 অফ x প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস চলে আসবে, মাইনাসে আসলো হচ্ছে কত 45 ইকুয়াল টু হচ্ছে 0.2। এই হচ্ছে বিষয়টা। তাহলে 0.26 6 দোকানে তাহলে আমরা কত লিখতে পারি 12, এদিকে বিয়োগ করলে আমাদের কত চলে আসতেছে x মাইনাস হচ্ছে 45 ইকুয়াল টু 60 আর 0.2 দশমিকের পরে এক ঘর, এটা কাটাকাটি করেন তাহলে 6 দোকানে কত আসছে 12। তাহলে আমরা 45 ওই পাশে নিয়ে গেলে আমরা x এর মান পেয়ে যাচ্ছে 45 আর 12 যোগ করলে কত চলে আসতেছে আমাদের 57। xটা তাহলে কি ছিল, xটাই তো 59 জনের গড়, এই গড়ের মানটাই আমরা পাইছি 57। তার মানে আমরা উত্তর দিব কোনটা, এই যে 57। এইটা হচ্ছে একেবারে ট্রেডিশনালি বাচ্চাদের মতন করে নিয়ম, ছোটবেলায় এরকম করে আমরা ক্যালকুলেশনটা করতাম, ঠিক আছে। এবার তাহলে একটু বলেন যে এই জায়গাটা কি এখন ক্লিয়ার কিনা। আরেকবার 60 জনের আমাদের গড় কত জানি না, 60 জনের গড় জানি না মানে ধরে নিছে x। 60 জনের গড় যদি x হয় তাহলে বলেন যে আমাদের এই 60 জনের টোটাল তাহলে কত আসবে, 59 জনের, সরি 59 জনের গড় হচ্ছে x, 59 জনের টোটাল তাহলে 59x। 60 জনের টোটাল তাহলে কত আসবে, যে চলে গেছে তার ওজন 45, তাহলে 59 জনের ওজনের সঙ্গে 45 যোগ করে দিলেই তো 60 জনের টোটাল আসে। তাহলে 60 জনের টোটাল 59x যোগ হচ্ছে 45, তাহলে 60 জনের গড় কত, এটা কি 60 জনের টোটাল, তাহলে টোটালকে 60 দ্বারা ভাগ করেন তাহলে তো 60 জনের গড় পাওয়া গেল। তাহলে এইটা 60 জনের গড় আর এইটা আমাদের 59 জনের গড়। ওরা বলছিল 59 জনের গড় নাকি 200 গ্রাম বেশি, তাহলে এই গড়টাই বেশি, 60 জনের গড় তাহলে কম ছিল। তাহলে এই গড় থেকে এই গড়ের বিয়োগফলটাই 200 গ্রাম, তাহলে x থেকে এই গড়টা বাদ দিছি, 59 জনের গড় থেকে 60 জনের গড়ের বিয়োগফলটাই হচ্ছে 0.2। এই 0.2 আসলে কেমনে, 200 গ্রামকে কেজিতে কনভার্ট করেন, ওগুলো তো কেজি ছিল, অ্যান্সারও তো কেজি। 200 গ্রামকে কেজিতে কনভার্ট করা মানে 1000 দ্বারা ভাগ করে, 1000 দ্বারা ভাগ করলে চলে আসছে আমাদের কত, চলে আসছে হচ্ছে আমাদের এই জায়গাটাই 0.2। তাহলে এই 0.2টাই হচ্ছে আমাদের দুইটা গ্রুপের গড়ের পার্থক্য, তাই না? তাহলে এটাই এখন সলভ করছে, আর কিচ্ছু না। সলভ করে দেখেন x এর মান চলে আসছে 57, ঠিক আছে। 12 আসলো কিভাবে, 12 আসলো এই 60 আর 0.2 গুণন করে দিবেন না, আরে কি বিপদের মধ্যেই না ফেলাইছে আপনাদেরকে। এই 60 আর 0.2 গুণন করলে কত হয়, 60 গুণন 0.2, বাচ্চাদের মতন করে ক্যালকুলেশন করেন, দশমিক কোথায় দিলে 1, পরে এক ঘরের জন্য একটা শূন্য তাহলে নাই, তাহলে এই 0 0 কাটাকাটি 6 দোকানে কত হয়, 6 দোকানে 12, তাহলে 60 আর 0.2 গুণন ফলটাই তো হচ্ছে 12। এখন কি ক্লিয়ার, কার এটা স্মৃতি, স্মৃতি কি এখন ক্লিয়ার করা গেল কিনা। হ্যাঁ, কে এটা এমবি উদ্দিন, এই এমবি উদ্দিনের কি টেনশন অনেক বেশি নাকি? আমি তো প্রথম থেকে বলে যাচ্ছি যে এটা কি, এটা হচ্ছে বেসিক পদ্ধতি, আগে বেসিকটা বোঝেন, আগে জ্বালাগুলো সহ্য করেন, ঠিক আছে। শাহাদত থ্যাংক ইউ, অনেকদিন পরে দেখা হয়েছে তাই না শাহাদত, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে যারা যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। আচ্ছা এইবারে আসেন,
এত বড় অঙ্ক আপনি বলেন তো এটা কি সম্ভব পরীক্ষার হলে ক্যালকুলেশন করা আপনার জন্য? আপনি নিজেই বলেন তো সম্ভব কিনা? অসম্ভব ব্যাপার। এত বড় ক্যালকুলেশন কেমনে করবেন রে ভাই? এটা জীবনও সম্ভব না। তো কিভাবে করবেন আপনি? কারণ এত বড় আপনার ক্যালকুলেশন করার জন্য না আপনি রাত করার জায়গা পাবেন, না আপনি সময় পাবেন। তাহলে এখন কোশ্চেন কি করব? পরীক্ষার হলে এটা বাদ? না, বাদ দিব না। একটু আগে যে গল্পগুলো করা হয়েছিল এবারে ভালো করে খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন। আপনার একজনের ওজন ছিল 45। এই একজন, ধরেন আমার কাছে 60 জন আছে, 60 জনের মধ্যে একজন চলে গেলে থাকে কয়জন ভাই? 59 জন। 59 জনের গড় বাড়ছে কত করে? 200 গ্রাম করে। এই 59 জনের 200 গ্রাম করে বাড়া মানে কত বারে ভাই? তাহলে আমরা কি করব? আমরা কি এটা বলতাম না যে 59 জনের 200 গ্রাম করে বাড়ছে মানে 59 গুণন হচ্ছে 200? আচ্ছা 59 গুণন 200 গ্রাম মানে তাহলে কত চলে আসতেছে ভাই? 60 দোকানে 120, তাহলে 2 গেলে 118, 118 আরো 2টা শূন্য, এত গ্রাম। তাহলে কেজিতে কনভার্ট করলে 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা ভাগ করলে আমাদের কি চলে আসতেছে? আমাদের চলে আসতেছে এক ঘর আগে দশমিক মানে 11.8 কেজি। তাহলে আমরা কি বলবো যে আমাদের এই 59 জনের যদি আমাদের কি হয়, যদি আমাদের 200 গ্রাম করে বাড়ে, তাহলে আমি কি এই কথাটা বলতে পারি যে 59 জনের তাহলে টোটাল বাড়ছে হচ্ছে আপনার কত? টোটাল বাড়ছে হচ্ছে 11.8। এটা যে বাড়ছে এটা কি ক্লিয়ার কিনা? এটা কি বোঝা যাচ্ছে যে 11.8 কেজি বাড়ছে? 59 জনের 200 গ্রাম করে বাড়া মানে টোটাল বাড়া হচ্ছে 11.8 কেজি। এই ওজনটা হচ্ছে বেড়ে গেছে, হ্যাঁ না না? আচ্ছা, এখন কোশ্চেন বলছে কি যে 59 জনের যদি বাড়ে তাহলে আপনার এই 59 জনের গড় কত? এখন সেটাই তো জিজ্ঞেস করছে। আচ্ছা তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো যে এই 59 জনের বাড়লো হচ্ছে কত? আমাদের 11.8 এই কেজিটা বাড়ছে। তাহলে ওই 45 কেজির ওজনের ব্যক্তিটা যদি এখানে থাকতো তাহলে কি এই 200 গ্রাম তার জন্য কি বাড়তো না? তাহলে 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। তাহলে টোটাল তাহলে কত বাড়তো ভাই? 12 কেজি আমাদের ওজন বেড়ে যাইতো। যদি ওই 45 কেজি ওজনের ব্যক্তিটা গ্রুপের মধ্যে যদি থাকতো তাহলে তো তারও আপনার 200 গ্রাম বাড়তো। তাহলে তারও 200 গ্রাম বাড়া মানে 0.2 কেজি বাড়তো। তাহলে 0.2 কেজি বাড়া মানে টোটাল তাহলে 60 জনের বাড়তো কত ভাই? 60 জনের বাড়তো হচ্ছে 12 কেজি। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে 59 জনের গড় কত? তাহলে যে চলে গেছে সে চলে গেছে কত নিয়ে? 45। তাহলে সে থাকা অবস্থায় যদি আমাদের কাহিনী হইতো তাহলে আরো 12 যোগ হইতো। তার মানে এই আমাদের 59 জনের গড়টাই ছিল হচ্ছে আসলে 57, কারণ ও চলে যাওয়ার পরে তো এটা বেড়ে গেছে। তাহলে এইটা যদি বেড়ে যায় তাহলে 12 করে আমাদের আরো বাড়ার কথা, তাহলে 45-এর সঙ্গে আরো 12, তার মানে 57 হচ্ছে আমাদের এই 59 জনের গড়টা। দেখেন ক্যালকুলেশন কত ছোট, পিচ্ছি একটা ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশনটাই যদি ম্যানুয়ালি করতে যান তাহলে দেখেন কি বড় ক্যালকুলেশনটাই চলে আসতো। ঠিক আছে, খেয়াল করেন কথাটা। এখানে ধরেন 59 জন আছে, ভালো করে বোঝেন, 59 জন। এখানে আছে একজন। চিন্তা করেন এই ব্যক্তিটা যখন চলে যাচ্ছে তখন এই 59 জনের সবার বাড়লো 200 গ্রাম করে, তাহলে সবার বাড়ছে হচ্ছে কত ভাই? 11.8 কেজি। এটা হচ্ছে সবার বেড়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন যে এই ব্যক্তিটা যখন এখানে ছিল, এই ব্যক্তিটা যখন এখানে থাকতো তাহলে কয়জন হইতো? তাহলে আপনার 60 জন হইতো। তাহলে 60 জন হওয়া মানে কি তারও তো হচ্ছে 200 গ্রাম, তাহলে এই জায়গাটায় কি হইতো? থাকতো এখানে। তাহলে তারও যদি 200 গ্রাম থাকতো তাহলে তার টোটাল এখানে কত আসতো? 12। তাহলে এই ব্যক্তি থাকা অবস্থায় টোটাল তাহলে আমাদের বাড়ার কথা ছিল কত? আপনার 12। তাহলে ওরা বলছে যে চলে যাওয়ার পরে তাহলে এই 12টাই আমাদের এখন কি হয়ে গেছে? বৃদ্ধি পাইছে মূলত। তাহলে এই ব্যক্তি গেছে কত নিয়ে? 45। তাহলে সে থাকা অবস্থায় যখন আমাদের ক্যালকুলেশনটা করতেছিলাম এই জায়গাটাই 45, আমাদের এই ব্যক্তি গেছিল কত? 45, ছিল কত? 12তে। তার মানে আপনার ওই ব্যক্তিটা যদি চলে যায় তাহলে 200 গ্রাম করে বাড়া মানে টোটাল তাহলে আমাদের বাড়ছে হচ্ছে কত? 57। তাহলে এই 57ই হচ্ছে তাহলে মূলত বাকি যে কয়জন এখন বর্তমানে আছে তাদেরই হচ্ছে কি ওয়েটটা। এই হচ্ছে আপনার উত্তরটা হচ্ছে আপনার 57 কেজি। ঠিক আছে, এখন দেখেন যে জিনিসটা কি বোঝা যাচ্ছে কিনা। দেখেন কত ছোট্ট একটা ক্যালকুলেশন, কিন্তু এটাই যখন আমরা কি করতাম আরো লম্বা করে ক্যালকুলেশন করতাম বিশাল বড় হয়ে যাইতো আমাদের। ঠিক আছে, আমরা একটু আগে তো দেখছি এটার ক্যালকুলেশন।
ওকে, 60 গুণন 200 যোগ 100, 1000। 60 গুণন 200, তার মানে এই ক্যালকুলেশনটাই তো আপনাকে ভেঙে দেখাচ্ছি যে দেখেন, যখন 59 জনের কথা ওরা বললো যে 200 গ্রাম করে বৃদ্ধি পাইছে, তাহলে টোটাল কত বৃদ্ধি পাইছে ভাই? 59 জনের 200 গ্রাম করে বৃদ্ধি পাওয়া মানে 11.8 কেজি বৃদ্ধি পাইছে। আচ্ছা, 11.8 কেজি তাহলে বৃদ্ধি পাইছে মানে কি? সে চলে যাওয়ার সময় ডেফিনেটলি তাহলে এটা রেখে গেছে। আপনি এই চিন্তাটাও যদি করেন যে যে ব্যক্তি চলে গেছে 45 নিয়ে, সে ব্যক্তি তাহলে এখানে যখন চলে গেছে, তাহলে চলে যাওয়ার আগে কত ছিল? আরো 11.8 ছিল তার কাছে, সে তো চলে যাওয়ার সময় এটা রেখেই তো গেছিল। তাহলে দেখেন তখন আমাদের গড় কত ছিল? আমরা যদি যোগ করতাম 56.8 কেজি হচ্ছে 60 জনের, যদি আপনি কি বলতেন গড় বলতেন, তাহলে উত্তর আসতো 56.8, 60 জনের গড়। কিন্তু ওরা বলছে না, চলে যাওয়ার পরে 200 গ্রাম করে বাড়ছে। আচ্ছা ভালো কথা, 200 গ্রাম করে বাড়লো, তাহলে 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। ওই বাড়াই দিলেই তো কত চলে আসছে? 57। তার মানে 59 জনের গড় আসলে হচ্ছে 57। যেভাবে আপনি চিন্তা করেন, দেখেন আপনার চিন্তাটা কিন্তু এখন একটু হইলেও ছোট হয়ে আসে। এবার তাহলে বলেন যে এটা কি ক্লিয়ার কিনা? ওয়েট রাখা যায় কিভাবে? গড় মানে কি? আহারে এটা কে? এটা ফাহাদ। আহারে শেষ, ঠিক আছে। ওর কথা হচ্ছে আমি আবার ওজন রাখবো কিভাবে? টোটাল তো করি নাই, টোটাল তো আগেরটাই দেখলেন। এখন আপনি এটাকে যখন গড় হিসাবে রেখে ক্যালকুলেশন করতেছেন, তখন কি করবেন? তখন আপনাকে চিন্তা করতে হবে না যে আপনি চলে যাওয়ার পরে যদি গড় বেড়ে যায়, তার মানে কি আপনার গড় তো মানে কি? গড় মানে হচ্ছে সবার 59, ধরেন সবার 60 এরকম, কিন্তু সবার কি 60? কারো 59, কারো 61, কারো আপনার 57, কারো 63 থাকতেই তো পারে, তাই না? কিন্তু আমরা কি জানি যে গড় মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আপনি কি শুরু থেকে ছিলেন ভাত? মনে হয় ছিলেন না। এই কারণে মাথার মধ্যে আপনার এটা যে ওয়েট কেমনে রেখে যাবো, টাকা তো রেখে দেওয়া যায়, ওজন তো আর কেটে রেখে দেওয়া যাবে না, ঠিক আছে? যে চর্বি টর্বি বের করে কি রেখে দিবে নাকি? ওজন তাহলে কমে যাবে না। গড় মানে আমরা কি বলছি? সমানভাবে ভাগ করে দেওয়া। তাহলে বয়সের গড়, ওজনের গড়, তাহলে এগুলো কেমন করে রেখে দিবেন? তার মানে কি ব্যালেন্স করতে হয় তো। আপনার 10 বছর বয়স, 10 কেজি ওজন, আরেকজনের 12 কেজি ওজন, তাহলে গড় করলে কত হবে? 11। এখন তার মানে কি আপনার 11? না, আপনার তো ছিল 10, আরেকজনের তো 12। তাহলে গড় করা মানে কি? এখন যদি বলা হয় দুইজনের গড় হচ্ছে 11, তাহলে আপনি কি বলবেন যে আমার 11? না, দুইজনের গড় 11 মানে কি? ইনিশিয়ালি আমরা দুইজনকে ধরে নিতে পারি হচ্ছে কি করে আসেন, আপনি 11 করে ধরে নিয়ে আসেন, এটা বলা যাইতে পারে। কিন্তু আপনি রেখে দেওয়ার অর্থটা কি? রেখে দেওয়ার অর্থটা হচ্ছে যে আপনাকে যেই ওজনটা বেশি বা কম, সেটা বাকিদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কারণ আপনি যখন ছিলেন তখন একরকম ক্যালকুলেশন, যখন চলে যাচ্ছেন তখন তো ক্যালকুলেশন ওখানে পরিবর্তন হয়ে গেছে, 200 গ্রাম তো বেড়ে গেছে। তাহলে আপনার অঙ্কটাই তো বলবেন যে ভুল। এই একজন চলে যাওয়ার কারণে ওজন 200 গ্রাম করে কেমনে বাড়লো? তাহলে সে যাওয়ার সময় কি সবাইকে একটু করে মাংস দিয়ে গেছে? এই হাত থেকে একটু মাংস, এই ভুঁড়ি থেকে একটু মাংস, এই পিঠ থেকে একটু মাংস দিয়ে গেছে, তাহলে ওজন বাড়লো কেমনে? তাহলে অঙ্কটাই তো ভুল, ঠিক আছে? এইটা কেন বুঝতেছেন না যে এটা তো গড় হিসাব করা হচ্ছে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে। তাহলে ওই যে যার ওজন রেখে গেছিল, কার জানে? ফাহাদ। হ্যাঁ, ফাহাদ এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে তাহলে চিন্তা করবেন বাদ, যে ওজন আবার কেমনে বাড়ে, ঠিক আছে? বাকিদের ওজন কিভাবে বাড়লো? 45 তো চলে গেছে, আর আমাদের 59 এভারেজ ক্যালকুলেশন করতে বলছে, বাট আমাকে 45 আবার কেন ইনক্লুড করতে হচ্ছে? কারণ কি, আপনার তো 59 জন এখন আছে, আগে ছিল কতজন? 60 জন। তাহলে যে চলে গেছে, ভালো করে বোঝেন, সে চলে গেছে কত নিয়ে? 45 নিয়ে তো চলেই গেছে। তাহলে সে চলে যাওয়ার আগে গড় কত ছিল? এখন বলেন আপনি। তাহলে আপনি কি বলবেন না যে এই যে ব্যক্তি চলে গেল 45 নিয়ে, তাহলে সে 59 জনের জন্য 200 গ্রাম করে রেখে গেছিল, তাহলে সে 59 জনের জন্য 200 গ্রাম করে রাখা মানে তাহলে টোটাল কত রেখে চলে গেছে? আপনার 11.8 কেজি নিয়ে সে রেখে চলে গেছে। আচ্ছা, তাহলে সে যখন ছিল তখন তার কাছে কত ছিল? চলে গেল 45 নিয়ে, রেখে গেল 11.8, তাহলে সে যখন 60 জনের মধ্যে ছিল তার কাছে তখন কত ছিল? তার কাছে তখন ছিল 56.8। তাহলে 56.8 মানে কি? ও থাকা অবস্থায় তো 60 জন ছিল, তাহলে আমরা বলতে পারি 60 জনের গড়ই ছিল 56.8। 60 জনের গড় 56.8। তাহলে এখন 59 জনের গড় কি হবে? 200 বাড়বে। তাহলে 200 গ্রাম বাড়া মানে কি? 0.2 বাড়বে। তাহলে 60 জনের গড় যা ছিল তার চাইতে 200 গ্রাম আরো বেড়ে গেছে। তাহলে 200 গ্রাম বাড়লে তাহলে 200 যোগ করে দিলে কত হয়? 57 কেজি। এই সেই উত্তর। তাহলে 59 জনের ওয়েট হচ্ছে 57। এবার দেখেন বোঝা গেল কিনা। কার এটা? হামিদুল হক। হামিদুল হক কি বুঝতে পারছেন কিনা? না স্যার বুঝছে এবারে, গুড। হামিদুলের এবারে বুঝে গেছে, গুড।
তাহলে এই বিষয়গুলো চিন্তা করার কিন্তু বিষয়। দেখেন আপনি যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করেন, আগে যে পদ্ধতিটা দেখাইছে ওখানে কিন্তু দেখেন কারোই সমস্যা নাই। কেন? কারণ ওটাতে ইকুয়েশন দিয়ে করা হয়েছে, না বোঝার কিচ্ছু নাই। 60 জনের গড় বের করছি, 59 জনের গড় বের করছি, 59 জনের গড় থেকে 60 জনের গড়ের বিয়োগফলটাই হচ্ছে 200 গ্রাম করছি, অঙ্ক শেষ। কিন্তু ক্যালকুলেশন কি হয়েছে? লম্বা। কিন্তু আপনার মাথায় যদি গড়টাকে রেখেই যদি ক্যালকুলেশন, ওই যে গ্রুপ থেকে চলে গেলে কি হয়, গ্রুপ থেকে চলে গেলে বাড়ছে, তাহলে এই বাড়াটা যদি গ্রুপে যখন ছিল সে তো সঙ্গে নিয়ে ছিল, তাহলে সে ছিল সঙ্গে নিয়ে কত? সে ছিল 56.8 নিয়ে, তার মানে 56.8 হচ্ছে 60 জনের গড় ছিল। তাহলে এই গড়ের সঙ্গে আরো 200 গ্রাম যোগ করা লাগবে, তাহলে তো 59 জনের গড় হয়। তাহলে এটার সঙ্গে 200 গ্রাম যোগ করে দিছি, 0.2 কেজি যোগ করে দিছি, তাহলে এটাই হচ্ছে 59 জনের গড়, শেষ কাহিনী। চিন্তাটা আপনি যখন প্রথম করতেছেন তখন আপনার মাথার মধ্যে চিন্তাটা কি হবে? একটু লম্বা হবে, খুব স্বাভাবিক। কিন্তু এটাই যখন 2টা 3টা 4টা 5টা কোশ্চেনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে আপনার এই চিন্তাগুলো কি হয়ে গেছে? অনেক সহজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ঠিক আছে, শুরুতে আপনাদের কাছ থেকে অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, এই কোশ্চেনগুলো সবগুলোই পজিটিভ ভাই, সবগুলোই পজিটিভ কোশ্চেন, আপনাদের কোনো কোশ্চেনই নেগেটিভ না। কেন? একটা নতুন জিনিস যখন আমরা শিখতে যাই তখন আশেপাশে অনেক কোশ্চেন মাথায় আসে, এই কোশ্চেনগুলো করা উচিত এবং আপনারা যে করতেছেন এটা ডেফিনেটলি পজিটিভ। কোশ্চেন করতে হবে, না করলে কিভাবে আমরা করতে পারবো? ঠিক আছে, এক সময় অ্যাডমিশন হওয়ার জন্য কি করছিলেন? আচ্ছা, আপনাদের যত যার কোশ্চেন আছে, ঠিক আছে, যে আমাদের এই জায়গাটার প্রোগ্রেস নিয়ে আপনাদের এখানে কিভাবে জয়েন করবেন না করবেন এগুলো নিয়ে যারা কোশ্চেন করতে চান, 0189622424210 এই নাম্বারে একটু কল করবেন। আপনাদের ডিটেল যত রকমের প্রবলেম আছে, যত রকমের আপনাদের কোয়েরি আছে, আমরা এই কোয়েরিগুলোর ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আমরা এখন পড়াশোনা করতেছি, আমরা একটু পড়াশোনার মধ্যে থাকতে চাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে দেখেন আবার একটা কোশ্চেন, আবার বোঝেন, দেখেন কোশ্চেনের কথাতে কি বলতেছে আর আমরা কি করব। এখানে কোশ্চেনে বলতেছে দ্য এভারেজ এজ অফ 8 men is increased by 2 years when one of them whose age is 24 is replaced by a woman. What is the age of the women? ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করেন কথাটাতে কি বলতেছে। তারা বলতেছে দ্য এভারেজ এজ অফ 8 men is increased by 2 years। 8 জন ম্যানের আপনার যে বয়সটা ছিল সেইটা ইনক্রিজ করছে। কয়জনের ভাই? 8 জনের। বাড়ছে কত? বাড়ছে হচ্ছে 2 বছর। এখন কোশ্চেন, 8 জনের বয়স 2 কেজি কেন বাড়লো? আসেন সেই কেনর ব্যাখ্যাটা আমরা একটু পরে শুনে নেই, কেন বাড়ছে। ঠিক আছে, বলতেছে তারা যে when one of them whose age is 24 is replaced by a woman, যখন এই 8 জনের মধ্যে একজন ব্যক্তিকে আমরা কি করছি? রিপ্লেস করে দিছি, তাকে সরাই দিয়ে আরেকজনকে দিছি। এই তাতে কি 8 জন চেঞ্জ হয়েছে? না, 8 জন 8 জনই আছে, কিন্তু একজনকে পরিবর্তন করে তার জায়গায় আরেকজনকে আমরা কি করছি? উইমেনকে দিয়ে দিছি। তারা বলতেছে ওয়ান অফ দেম হুজ এজ ইজ 24। এই 8 জনের মধ্যে একজনের বয়স ছিল 24। ধরেন ব্যাপারটা এরকম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, এই 8 জনের মধ্যে একজনের বয়স ছিল 24। একে আমরা রিপ্লেস করে দিয়ে এই জায়গাটায় আরেকজন আমরা উইমেনকে নিয়ে আসছি। উইমেন 24 বছর যার বয়স তাকে সরাইছি, সরাই তার জায়গাটায় একজন উইমেনকে আমরা নিয়ে আসছি। তাতে এখন ওরা বলতেছে যে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য উইমেন। তাহলে উইমেনের এজটা কত? ঠিক আছে, আমি আগে বলবো না, এইটা আপনাদের জন্য আগে একটু ছেড়ে দিলাম, দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কিনা। আগের কোশ্চেনের কাহিনী এবং তার আগে 4টা গল্প, গ্রুপে যোগ করলে গড় বাড়া, গ্রুপ থেকে বের হয়ে গেলে গড় বাড়া। ঠিক আছে, গ্রুপে যোগ করলে গড় কমা, গ্রুপ থেকে বাইরে বের হয়ে গেলে গড় বাড়া বা গড় কমা। এই গল্পটা যদি মাথায় রাখেন তাহলে এইটা ক্যালকুলেশন করতে 1-2 বিষয়। 8 জন, তার মধ্যে একজনের বয়স 24, তাকে আমরা সরায়ে একজন উইমেনকে নিয়ে আসার কারণে আমাদের বয়স বেড়ে গেল 2 বছর করে। তাহলে কোশ্চেন, এই উইমেনটার বয়স তাহলে কত? দেখি কে কে বের করতে পারেন। ঠিক আছে, কার কত আসে দেখি একটু। 40 আসছে, 32 আসছে। 32 অ্যান্সারের মধ্যে আছে, 40 অ্যান্সারের মধ্যে আছে। দেখা যাক এখন কার কত চলে আসে। ঠিক আছে, 40 32 40। আচ্ছা, 40-এর ভাগ মনে হচ্ছে একটু বেশি। বেশ কয়েকজন, ইয়াকুব, কেটা, তাসনিম, তারপরে সোনিয়া, ইমন, আমিন উদ্দিন,
স্যামসাং, রিয়েলমি, স্যামসাং রিয়েলমি সবাই অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে 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 ওকে। আর দেখি কারো কাছ থেকে যারা পেজে আছেন, সহজ, আওয়াল সহজ অ্যান্সার দিছে 40, রাজু অ্যান্সার দিছে, রিজু অ্যান্সার দিছে হচ্ছে 40, শাহাদতের অ্যান্সারে চলে আসছে 40। গুড, থ্যাংক ইউ। এটা তো একেবারে 1-2 কোশ্চেন, কিচ্ছু করার নাই। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বলেন তো ভাই, কয়জনের 2 বছর করে বাড়ছে? 8 জনের 2 বছর করে বাড়ছে। তাহলে 8 দোকানে বাড়ছে কত? 16। তাহলে এই উইমেন তো 24 বছর আনছে, তার সঙ্গে আরো নিয়ে আসছে 16 বছর বেশি। তার মানে এই উইমেনের আসলে বয়স ছিল কত? বয়স ছিল 40। অ্যান্সার শেষ। দেখেন আপনার অঙ্কটা করতে কত সময় লাগতেছে, আপনার একেবারে এই জায়গাটা কম সময় লাগতেছে। এখন আপনি যদি আগের মতন করে অঙ্ক করতেন যে 8 জনের গড় ধরে নিলাম x, 8 জনের টোটাল ধরে নিলাম হচ্ছে কত 8x, সেখান থেকে 24 বাদ দিয়ে আমরা আরেকজনকে নিয়ে আসলাম, তাতে আগেকার গড়ের চাইতে এখনকার গড় হচ্ছে আমার 2 বছর হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে। এই কাহিনী যদি পরীক্ষার হলে করতে যাইতেন তাহলে দেখেন কত বড় ক্যালকুলেশন করা লাগতো। কিন্তু আপনার যখন চিন্তা এটা যে আমার গ্রুপে আসার কারণে গড় বাড়া মানে কি, আমি গড়ের চাইতে বেশি নিয়ে আসছি, যে ব্যক্তিটাকে রিপ্লেস করছি তার চাইতে বেশি নিয়ে আসছি। তাহলে যে ব্যক্তিটাকে রিপ্লেস করছি তার আপনার বয়স কত ছিল? তার বয়স ছিল 24। আমি তো 24 যদি কম নিয়ে আসতাম তাহলে তো গড় কম হইতো, তার মানে আমি তো 24 আনছি, আর যদি 24ই নিয়ে আসতাম তাহলে তো গড়ের কোনো পরিবর্তনই আসতো না। গেছে 24, আসছে 24, গড় যা ছিল তাই। আমি 24-এর কম নিয়ে আসলে তাহলে আমাদের গড় কি হইতো? গড় কমে যাইতো। কিন্তু ওরা তো বলছে না গড় বাড়ছে, তার মানে আমি 24-এর চাইতে বেশি নিয়ে আসছি। এখন কোশ্চেন, 24 তো আনছেনি, বেশি আনছেন কত ভাই? আপনার গড় যে 2 বছর করে বাড়ছে কয়জনের? 8 জনের। তাহলে 8 জনের 2 করে বাড়া মানে কত বাড়ছে? 8 দোকানে 16 বাড়ছে। তাহলে ডেফিনেটলি আপনি 24 তো আনছেন, আরো বেশি নিয়ে আসছেন হচ্ছে 16। তার মানে আপনি আসছেন মূলত কত নিয়ে? 24 আর 16 40। উত্তর শেষ। কত সময় লাগে এখন বলেন? আমার এইটা হচ্ছে আজকের একটা ফোকাসিং পয়েন্ট ছিল, যে যাদের মাথায় এই চিন্তাটা যে গড় মানে সব সময় টোটাল বের করতে হয়, গড় মানে টোটাল বের করো, গড় মানে টোটাল বের করো, গড় মানে টোটাল বের করো, এইটা যে না, এই গড়কে যে গড় হিসাবে রেখেও যে ক্যালকুলেশন করা যাইতে পারে, এই কনসেপ্টটা আপনাদের মাথার মধ্যে আমি একটু ঢুকাইতে চাইছি। আমার দরকার ছিল ওই কথাটা যে গড় মানেটা কি। গড় মানেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া। এভারেজ মানে কি? সমানভাবে ভাগ করে দেওয়া। এভারেজ বলেন, গড় বলেন, মিন বলেন, অ্যারিথমেটিক মিন বলেন, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি গাণিতিক গড়। এই জায়গাটাতে আপনার যে শুধুমাত্র অর্থটাকে ফোকাস করলেই যে অঙ্ক করা যায়, যে সমানভাবে ভাগ করে দেওয়া, সবাইকে সমান করে দিতে হবে, কাহিনী যা করেন তাই করেন। এখন এই কনসেপ্টটা দিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে এইভাবে একটু চিন্তা করার যে একটা সুযোগ পাইছি এবং আপনাদেরকে দেখানোর যে একটা সুযোগ পাইছি, তাতে কি আপনারা এই জায়গাটা ক্লিয়ার কিনা আগে একটু আমাকে এখন জানান। যে হ্যাঁ, যে গড় মানে সবসময় টোটাল বের করতে হয় না, যে গড়কে যে গড় হিসাবে রেখেও ক্যালকুলেশন করা যেতে পারে, সেটা কি ক্লিয়ার কিনা? ইংলিশ তো এই জন্য একটু বুঝতে কষ্ট হয়। আচ্ছা, এইটা টোটালটা একটা প্র্যাকটিসের বিষয়, আর কিচ্ছু না ভাই। বিশ্বাস করেন, আপনি যখন আমাদের মূল ক্লাসের সঙ্গে থাকবেন, তখন যখন আমরা ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আগে বাংলায় করাই ভাই, আগে কিন্তু ধরে ধরে কি করি না, আমরা কিন্তু আগে ধুম করে আপনাদের কোশ্চেনের সলিউশন করি না, এই চলেন যাই কোশ্চেনের সলিউশন, এই কোশ্চেন এটা না, আমরা আগে কোশ্চেনের বাংলাটা বুঝাই, এই কোশ্চেনের কোন কোন শব্দগুলো পরিবর্তন হইতে পারে সেটা বুঝাই, পরিবর্তন হয়ে গেলে অর্থের মিনিং কেমন হয় সেটা বুঝাই, পরিবর্তনের কারণে কোন ধরনের ক্যালকুলেশনের ঝামেলা হইতে পারে সেটা বুঝাই, তারপরে তো অঙ্কটা করি। তার মানে আপনাকে আমরা কখনোই কি করব না, ধুম করে পরীক্ষার হলে ছেড়ে দিব না ভাই। আপনাকে আমরা বেসিক বুঝাবো, আপনাকে আমরা ক্যালকুলেশন করা শিখাবো, আপনাকে আমরা কোশ্চেনের বাংলাটা বুঝাবো, আপনাকে আমরা ওই কোশ্চেনটার ওয়ার্ড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, তারপরে আপনাকে আমরা রেডি করে পরীক্ষার হলে পাঠাবো। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে পড়ানো না। শুনতে খারাপ শোনা যাচ্ছে, তাহলে কি করতে আসছেন? গল্প করার জন্য? ভাই সত্যিই আপনাদের বলতেছে যে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে শুধু পড়ানো না, কথাটা হচ্ছে এটা, শুধু পড়ানো না, আমাদের টার্গেটই হচ্ছে আপনাদেরকে ব্যাংকার বানানো। বিশ্বাস করতেছেন না? পেজে যান, গতকালকে আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের রিসেন্ট যে ভাই এবং বোনেরা বিভিন্ন ব্যাংকে ঢুকছে, এই যে রিসেন্ট আপনার 22-এর যেটা 21-এর যেটা নিয়োগ হয়ে গেল, তারপরে ডাচ বাংলা ব্যাংকে যেটা নিয়োগ হয়ে গেল, এদের মধ্যে খেয়াল করে দেখেন এখানে কতজন ছিল?
প্রায় 40 থেকে 45 জন এই জায়গাটায় গতকালকে আমাদের ছিল, সেটাও তো আবার একটা অংশ, কারণ অনেকের আপনার পোস্টিং ঢাকার বাইরে চলে গেছে, অনেকের ঢাকার পোস্টিং ঠিক মতো আসতে পারে নাই, সময় করে হচ্ছে এই জায়গাটায় আসতে পারে নাই, যারা ঢাকার বাইরে আছে তারাও আসতে পারে নাই এই জায়গাটায়। আমরা একটা ক্ষুদ্র পরিসরে সাকসেস যারা হইছে, যারা জব পাইছে, তাদের একটা ক্ষুদ্র পরিসর নিয়ে গতকালকে আমরা একটা প্রোগ্রাম করছি, ঠিক আছে? কেন ভাই এই প্রোগ্রামটা করছি আমরা? কারণ আমাদের উদ্দেশ্য আপনাদেরকে পড়ানো নয়। যদি তাই হইতো তাহলে আপনাদেরকে তো পড়ায় আপনার ছেড়ে দিতাম, এই চাকরি পাইলে পান, না পাইলে না পান, সেটা দেখার বিষয় আমার না। না ভাই, আমাদের কাজ এটা না। আমরা এমসিকিউ পড়াচ্ছি, আমরা রিটেন পড়াচ্ছি, আপনাদেরকে ভাইবার উপরও ক্লাস নিচ্ছি আমরা। কেন ভাইবার ক্লাসের কথা তো আমাদের বলা ছিল না, কিন্তু কেন নিচ্ছি? কারণ আমাদের টার্গেট আপনাদেরকে ব্যাংকার বানানো ভাই। আমাদের টার্গেট শুধু আপনাদেরকে 4টা ম্যাথ করানো না, আমাদের টার্গেট আপনাদেরকে শুধু 4টা ইংলিশের রুলস মুখস্থ করানো না, জীবনেও নাই, ঠিক আছে? আমাদের টার্গেটই হচ্ছে আমাদেরকে ব্যাংকার বানানো। এবং আমরা দীর্ঘ সময় ধরে, উপরওয়ালা প্রায় আমাকে সুযোগ দিছে 18 বছর প্লাস, আপনাদের সঙ্গে 18 বছর প্লাস এতটা সময় আপনাদের সঙ্গে আছি। আমাদের সুমন স্যার আছে, আমাদের তারেক স্যার আছে, আমাদের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগুলো যারা আছে, তাদেরই প্রত্যেকেরই আপনার এখানকার এক্সপিরিয়েন্স 14 বছর, 15 বছর, 16 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের। ভাই, এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমরাই আমাদের প্রতিষ্ঠানের মালিক, আমরাই টিচার, আমরাই মালিক। আমরা খুব ভালো মতো জানি যে একজন অ্যাপ্লিকেন্টকে কিভাবে ব্যাংকার হওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কাভার করে দিতে হবে, এইটা আমরা খুব ভালো মতো জানি। এই বিশ্বাসটুকু আপনাদের রাখা উচিত। 2টা জায়গায় আপনাদের বিশ্বাস রাখা উচিত। একটা হচ্ছে নিজের প্রতি, যে না আমি ইনশাল্লাহ পারবো ব্যাংকার হইতে, এই বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর বিশ্বাস রাখতে হবে আমাদের উপরে, যে না স্যারেরা যে গাইডলাইনগুলো দিচ্ছে, এই গাইডলাইন অনুযায়ী ডেফিনেটলি আমি আমার গোলে পৌঁছাইতে পারবো। গতকালকে যারা আমাদের প্রোগ্রামে আসছিল, তারা সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট না, সবাই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টও না, সবাই আপনার প্রাইভেট আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টও না, সব গ্রুপই আছে। তাহলে কেন আপনি এই চিন্তাগুলো করতেছেন অনেকে, যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির কিভাবে তাহলে হবে? ভাই, ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটিরও ছিল স্টুডেন্ট, তারাও সোনালী ব্যাংকে আসে, তাদেরও ডাচ বাংলা ব্যাংকে আসে। আপনি কেন না রে ভাই? তাহলে ঠিক আছে, আপনি কেন না? আপনি না এই কারণে, কারণ আপনার মধ্যে প্রথম বিশ্বাসটাই আগে ঠিক মতো আসে নাই যে আমাকে দিয়েছে সম্ভব। আপনারা চিন্তা করেন কিভাবে, ছোটবেলায় ম্যাথ পারতাম না, ছোটবেলায় ইংলিশ পারতাম না। আরে ভাই, ওটা তো ছোটবেলার, আপনার ছোটবেলার কি করছেন সেই রেজাল্ট কি এখন তারা দেখবে না? আপনি এখন কি নিয়ে তাদের কাছে যাচ্ছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ভাই, আগে পারেন নাই, এখন পারতে হবে। আগে বোঝেন নাই, এখন বুঝতে হবে। আগে আপনি এই জায়গাটার ক্যালকুলেশন গুলো জানতেন না, এখন জেনে নেন। কেন হবে না ভাই? না হওয়ার কোনো অপশনই নাই, হইতে হবে ভাই। উপরওয়ালা যদি তাদেরকে দেয়, তাহলে আপনাদেরকেও দিবে। কেন না? শুধু আপনাকে ধরে রাখতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্টর। আজকে দেখেন তাদের দিকে তাকানোর পরে তাদের মুখে যে একটা স্মাইলিং ফেস। ভাই, অনেকে আসে রাজশাহী থেকে, জানেন, ঢাকার বাইরে থেকে, রাজশাহী থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য। কেন ভাই? তারা এই যাওয়া আসার টিকিট, এই যাওয়া আসার সময়, এই পরিশ্রম, তাও আবার রমজান মাস, কেন আসছে ভাই? তাদের এই জায়গা থেকে ফিলিংসের জন্য তারা আসছে। তারা রাজশাহী থেকে, টাঙ্গাইল থেকে, নারায়ণগঞ্জ থেকে তারা চলে আসছে, এবং তারা এই আমাদের সঙ্গে প্রোগ্রামটাতে জয়েন করার পরে রাতে আবার ব্যাক করে চলে গেছে, তাদের কর্মস্থলে চলে গেছে। কারণ আজকে ব্যাংক, ঠিক আছে, আজকে রবিবার, আজকে তাদের কর্মস্থলে তারা সবাই যায়, রাতের বেলা কষ্ট করে যে জয়েন করছে। কেন আসছে? কারণ তারা যখন আসছে এই জায়গাটা থেকে, এই জায়গাটায় যে অবস্থানে তারা ছিল, তাদেরকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি এই ফিলটা তারা জানে। এইটার কৃতজ্ঞতা বোধের কারণেই তারা দেখেন এত কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে আমাদের এই প্রোগ্রামটাতে আসছে। কেন? কৃতজ্ঞতা বোধের কারণে, আর কোনো কারণে না। আমরা তো শুধু রিকোয়েস্ট করছি, আপনি আসবেন, আপনার জন্য একটা প্রোগ্রাম আছে। আপনাকে কি ধরে বাঁধে নিয়ে আসছি আমরা? আপনাদেরকে কি ওই ব্যাংক থেকে পাঠানো হয়েছে? না, কিন্তু তারপরেও আপনারা আসতেছেন কেন? কৃতজ্ঞতা বোধ। এই বোধগুলো বিশাল ব্যাপার। তাহলে তাদেরকে, মানে মূল কথাটা হচ্ছে, তারা যখন আমাদের কাছে আসছিল একদম ইনফেন্ট অবস্থায়, কিন্তু তাদেরকে যখন আমরা ট্রেন আপ করে রেডি করে এরকম জায়গায় নিয়ে গেছি, তাদের সাকসেসের রেজাল্ট দেখে তারাই অভিভূত হয়ে গেছে যে স্যার এত দ্রুত আসলে আসবে আমি চিন্তাও করতে পারিনি। এবং আপনাদের কাছ থেকে যা আমরা সাপোর্ট পাইছি প্রত্যেকটা স্যারের কাছ থেকে, এটা অভাবনীয়, এইটা বলে শেষ করা যাবে না। ইভেন কয়েকজনের কমেন্টস এটাও ছিল যে স্যার মন খারাপ না করলে আপনাদেরকে একটা কথা বলি। ঠিক আছে, বলো। বলতেছে যে আপনারা যে ফি নিয়ে আমাদেরকে পড়ান, এই ফিটা এখন আমাদের কাছে মনে হচ্ছে চাকরি পাওয়ার পরে যে এটা ন্যূনতম চাইতে ন্যূনতম একটা ফি আপনারা নেন। কারণ এটা কখনোই এই ফি হওয়া উচিত নয়। এটা 20-25 হাজার টাকাও যদি আপনাদেরকে দেই, স্যার আমার এটা দেওয়াটাই
ছোট হয়ে যাবে, তারপরেও আমার এই দেওয়াটা আমি 20,000 টাকাও যদি কোর্স ফি দিই তাও এটা কম পড়বে স্যার। আপনাদের কাছ থেকে যে সাপোর্ট আমরা পাইছি, এটা 20,000 টাকা 50,000 টাকা দিয়েও এটা পূরণ করা যাবে না। এটা তখন স্যার বুঝি নাই, তখন মনে হইতো যে ওই 5,000 6,000 7,000 টাকাই অনেক অনেক এটা এরকম মনে হইতো। কিন্তু স্যার এখন আপনার জব হওয়ার পরে বুঝি যে স্যার আসলে টাকার মূল্যায়নটা যদি আমরা ওই সময়টাতে করতে পারতাম তাহলে আপনাদেরকে 20,000 টাকাই স্যার দিতাম, এখন মনে হয়। এখন পরে মজা করে বলতেছি তাহলে এখন দিয়ে যা। যাই হোক, এমনি জাস্ট ফানি একটা সিচুয়েশন, তখন আমরা এইভাবে কথাগুলো বলতেছিলাম যে হ্যাঁ তাহলে তো এখন জব পাইছি, স্যালারি পাওয়ার পরে তাহলে বাকি টাকা দিয়ে যাবি। যাই হোক, আমরা তো এটা নিয়ে কখনোই আমাদের অডিট না, আমাদের অডিট হচ্ছে আপনারা জব পাচ্ছেন, এটাতে হচ্ছে আমরা খুব বেশি পরিমাণে আমাদের আগ্রহের জায়গাটা এটা। কারণ গত 18 বছর ধরে আমি এই জগতে যখন আছি এবং আপনাদের বাকি যে টিচাররা এই জগতে আছে, তারা কি চাই ভাই? তারা চাই হচ্ছে আপনাদের সাকসেসের একটা ফোন। এই যে অনেকে ফোন দিয়ে আমাদেরকে যখন জানাই যে স্যার প্রথম ফোনটাই আপনাকে দিলাম, এরপরে ফোন হচ্ছে বাবা মাকে দিচ্ছি, আমি বললাম কেন বাবা মাকে আগে না? তখন তাদের কথা হচ্ছে যে স্যার দেখেন, বাবা মা তো আমাদেরকে জন্ম দিছে, কিন্তু আপনারা যে অবস্থানে নিয়ে যাওয়ার জন্য গাইডলাইনটুকু দিছেন, এইটা স্যার কারোর সঙ্গে তুলনা করা যাবে না, এটা কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আপনাদের হাত ধরেই আমার জবটা, এই কারণে প্রথম ফোনটাই আপনাদেরকে দিচ্ছি। তাহলে দেখেন, এই যে ফোনগুলো যখন চলে আসে তখন ভিতর থেকে একটা ভালো লাগা তৈরি হয়, তখন মনে হয় যে না, এদের পিছনে যে পরিশ্রমটা করছে পরিশ্রমটা আসলেই সার্থক হয়েছে। তাহলে এইরকম ফোনকে আমরা আপনাদের কাছ থেকে আশা করতে পারি না? ডেফিনেটলি আশা করতে পারি, কেন না ভাই? তারা যদি ফোন দিতে পারে তাহলে আপনি কেন না? যাই হোক ভাই, শুধু কষ্টটা করে যান। চাকরি কখন হবে আপনিও জানেন না, আমিও জানি না, ওটা জানে উপরওয়ালা, ওটা উপরওয়ালার হাতে ছেড়ে দেন না ভাই। আপনি আমি কি করতে পারি? চেষ্টা করতে পারি, এই চেষ্টাটার দিকে ফোকাস করেন। আপনি যেই দিন নিজের কাছে বলতে পারবেন যে ইয়েস আমি আমার অবস্থান থেকে 100% চেষ্টা করছি, অবশ্যই উপরওয়ালা দিবে ভাই। উপরওয়ালা এতটা অবিবেচক না যে আপনি কষ্ট করবেন অথচ আপনার কাজের বা কষ্টের মূল্যায়ন সে করবে না, কখনোই না ভাই। কষ্টটা করতে হবে। কিন্তু আপনারা কি করেন, আমরা কি করি, কষ্ট না করেই আমরা হাত তুলে শুধু চাই যে আল্লাহ আমার এটা দাও, উপরওয়ালা আমার এটা দাও। কিন্তু এই চাওয়াটার পেছনে যে কষ্টটুকু করতে হবে সেই কষ্টটা করতে অনেকেই রাজি না, শুধু হাত তুলে আমরা চাই না ভাই। এই হাত তুলে চাইলে হবে না, আপনাকে পরিশ্রমও যেমন করতে হবে ওরকম চাইতেও হবে। দুইটা জায়গায় আগে পরিশ্রমের দিকে একটু ফোকাস করেন, চেষ্টাটার দিকে একটু ফোকাস করেন, ডেফিনেটলি তাহলে এখান থেকে আসবে, কেন আসবে না? যাই হোক, অনেকটুকু সময় আপনাদের মূল্যবান অনেকটুকু সময় হচ্ছে আজকে নিয়ে ফেলছি। আমার কিছু বিষয়ের উদ্দেশ্য ছিল যে, যেমন যাদের মাথায় এই কোশ্চেনগুলো আসে যে এভারেস্ট তো একটা নর্মাল চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তো আসলে কোনো রকমের ট্রিক্স থাকে না। অনেকেই আমাকে বলছে স্যার এভারেস্টের চ্যাপ্টারে তো কোনো ট্রিক্স নাই, এটা তো নর্মালি টোটাল করেই তো বের করা যায়। কিন্তু তাদের জন্য বক্তব্য হচ্ছে যে না স্যার, আপনার ধারণাটা সত্যিই ভুল, এইখানেও যে ট্রিক্স আছে, এখানেও যে ঘটনা ঘটানো যায়, এই ঘটনাগুলো দেখানোর উদ্দেশ্যটা ছিল আজকে আপনাদের সঙ্গে থেকে এই বিষয়গুলো। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমরা মূল ক্লাসেও ঠিকই এইভাবেই হচ্ছে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আপনাদেরকে বুঝাই সামনের দিকে নিয়ে যাই। কারণ আমাদের উদ্দেশ্য, আবার বলছি, শুধু একটা চ্যাপ্টার শেষ করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ব্যাঙ্গার বানানো। দ্যাটস ওয়াই আমরা জানি যে আপনাদেরকে কোন চ্যাপ্টারে কতটুকু সময় দিতে হবে, কিভাবে রেডি করতে হবে, ওই জায়গাগুলো আমাদেরকে ছেড়ে দেন ভাই। কই থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোনটা পড়ার দরকার নাই, কোনটা আপনাকে কি করতে হবে, আগে পড়তে হবে, এই জিনিসগুলো আমাদের কাজ, এই জিনিসগুলো আপনাদের কাজ না। ঠিক আছে, ওকে? তাহলে আজকে আর সময় নিচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকলো। আর আপনাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে, যারা আরো ডিটেল জানতে চান 01896224210 এই নাম্বারে ফোন দিলে আপনারা ডিটেল সকল তথ্য পেয়ে যাবেন। কত টাকা ফি, কিভাবে কোর্স করবেন, কিভাবে পরীক্ষাগুলো নেবেন, কতদিনের মধ্যে শীট পাবেন, আপনি প্রত্যেকটা বিষয়ে ইনফরমেশন আপনি এখানে পাবেন। 01896224210 এই নাম্বারে ফোন করলে ডিটেল আপনারা তথ্য পেয়ে যাবেন। তাহলে আজকের মতন এখানে থাক, নেক্সট দিনে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সঙ্গে, আবার নতুন একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ দেখা করব। বেসিক পার্টটুকুর সঙ্গে আমরা এগুলো কিভাবে অ্যাপ্লাই করব প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে একদম ধরে ধরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখার ইনশাল্লাহ চেষ্টা করব। আজকের মতন এখানে তাহলে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টার্নিং পয়েন্টের পেজে থাকেন ইনশাল্লাহ। আপনি এখান থেকে আপনার গাইডলাইনে যেটা দরকার সেই গাইডলাইনটুকু ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রপারলি পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে Yeah,